হয়, এগুলো হচ্ছে মেইন উদ্দেশ্য আসলে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বোঝা, কোশ্চেনে কি চাইতেছে বা কোশ্চেন থেকে আমরা কিভাবে ক্লুগুলো বুঝতে পারবো। দেন হচ্ছে আমরা যখন পড়বো ডেভিডসন বা যে কোনো বই পড়ি, কোন জায়গাগুলোকে মেনলি ফোকাস করবো আর কি, যাতে পরীক্ষা কোশ্চেনগুলো সলভ করা যায়। এখান থেকে কোশ্চেন হুবহু খুব একটা কম পড়বে না, হয়তো রেয়ারলি কম পড়তে পারে, তবে প্যাটার্নগুলো এই একই রকমের প্যাটার্নে কোশ্চেন কমন থাকতে পারে। কিছু কোশ্চেন আসছে একটু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে বা একটু বড় লাগতে পারে, তবে বেশিরভাগ কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করা হয়েছে যেগুলো আপনার এফসিএস পরীক্ষায় লাগবে বা এমএসসি পরীক্ষা কোনো পরীক্ষায় লাগবে। আর টপিকসগুলো সবই ডেভিডসনে আছে, ডেভিডসনের বাইরে বা ডেভিডসনের নাই এমন কোনো টপিক থেকে কোশ্চেন সিলেক্ট করা হয় নাই। তাহলে সবগুলো কোশ্চেনের ইম্পর্টেন্স কোনটা হয়তো একটু কম, কোনটা একটু বেশি। তাহলে আমরা কোশ্চেন শুরু করি। যে কোনো কোশ্চেন সলভ করার আগেই আমরা কোশ্চেনটা কি বলছে সেটা আগে দেখে নেব, আগে সিনারিও না পড়ে। তাহলে এখানে কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোইং টেস্ট উড বি মোস্ট ইউজফুল ইন অ্যাসেসিং whether pancreatic insufficiency is the cause of the diarrhea seen here। মানে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি দেখার জন্য টেস্ট কোনটা, এটা হচ্ছে এখানকার মেইন কোশ্চেন। আমরা কোশ্চেনটা একটু পড়ি। A 52-year-old man with recurrent episodes of pancreatitis related to alcoholism and chronic central and left-sided epigastric pain comes to the clinic for review. Over the past few months, he has developed chronic diarrhea that is very difficult to flash away. He has lost 5 kg weight over the past 6 months. So, although he attributes some of these to finally giving up alcohol, on examination, blood pressure pulse normally আছে, mild epigastric tenderness, and BMI 20. কারণ এটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটিস একটা ক্লাসিক্যাল সিনারিও। পেশেন্টের রিকারেন্ট পেইন আছে, তারপর ম্যালাবজর্পশনের ফিচার্স আছে, ওয়েট লস আছে, আর অ্যালকোহলিকের হিস্ট্রি আছে। তাহলে এরকম একটা সিনারিও দিয়ে অনেক সময় আপনাকে জানতে চাওয়া হতে পারে যে ডায়াগনোসিস কি, অথবা ইনভেস্টিগেশন দিয়ে দিতে পারে। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি দেখার জন্য আমাদের বেস্ট টেস্ট হচ্ছে ফিকাল ইলাস টেস্ট। তাহলে অলরেডি একজন রাইট অ্যান্সার করছেন। আচ্ছা, বাকি যে ইনভেস্টিগেশন এগুলো যদি আমরা দেখি, তাহলে ফিকাল ক্যালপ্রোটেক্টিন এটা আমরা মেইনলি কোথায় দেখি? ফিকাল ক্যালপ্রোটেক্টিন দিয়ে দেখা যাচ্ছে মিউকোসাল ইনফ্লামেশন দেখার জন্য টেস্টটা করা হয়। তাহলে ইনফ্লামেটরি যে কন্ডিশন আছে আমাদের, মেইনলি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ এবং আইবিএস, এই দুটো আলাদা করার জন্য আমরা মেইনলি ফিকাল ক্যালপ্রোটেক্টিনটা দেখি। তাহলে ইনফ্লামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রে এটা ভেরি হাই লেভেল থাকে, আইবিএস এর ক্ষেত্রে রেজাল্ট এটা নর্মাল থাকবে, আদার ইনফ্লামেটরি কন্ডিশন এটা বাড়তে পারে। সেরাম অ্যালবুমিন এটা নন স্পেসিফিক টেস্ট, এটা দিয়ে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি দেখার তেমন কোনো সুযোগ নেই। সেরাম অ্যামাইলেজ এবং লাইপেজ, তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে সেরাম অ্যামাইলেজ এবং লাইপেজ বাড়ে এবং সেক্ষেত্রে এটা ডায়াগনস্টিক ভ্যালু আছে। কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি প্যানক্রিয়াটিক সেলগুলো ড্যামেজ থাকে, ফাইব্রোস্ট হয়ে যায়, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে, তখন এগুলো আসলে কমে যায়। তো এটা দেখেও আসলে খুব একটা মানে স্পেসিফিক্যালি প্যানক্রিয়াটিক ফাংশনটা বোঝা যায় না। তাহলে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি দেখার জন্য বেস্ট টেস্ট হচ্ছে ফিকাল ইলাস টেস্ট। তাহলে এরকম ক্রনিক প্যানক্রিয়াটিসে কোনো সিনারিও যদি আমাদের বলা হয় যে ইনভেস্টিগেশন চয়েস কি হবে প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি দেখার জন্য, তাহলে অ্যান্সার হবে ফিকাল ইলাস টেস্ট। আর যদি বলে প্যানক্রিয়াসের স্ট্রাকচার দেখার জন্য টেস্ট কি হবে, তাহলে সেক্ষেত্রে সিটি উইথ কন্ট্রাস্ট অথবা এমআরসিপি সেগুলো অ্যান্সার আসবে। Which one of the following additional features on blood testing would most suggest that his acute pancreatitis was severe? মানে ডেভিডসন একটা বক্স আছে অ্যাকিউট প্যানক্রিয়াটিসের সিভিয়ারিটি কিছু পয়েন্ট দিয়ে গ্লাসগো স্কোরিং। তাহলে এটা আমরা গ্যাসটা পড়াশোনায় পড়ছিলাম, যেটা আমরা প্যানক্রিয়াস নামক নিউমোনিক দিয়ে মনে রাখা যায়। তাহলে পয়েন্টগুলো একটু কঠিন, কিন্তু পরীক্ষা যেহেতু আসে মনে রাখা লাগবে, মুখস্থ করে হোক যেভাবে হোক। তাহলে পি ফর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, যেটা 8 কিলো প্যাসকেল এর যদি কম থাকে তাহলে সেটা সিভিআরটি মার্কার একটা। এ হচ্ছে এজ মোর দ্যান 55 ইয়ার। এন ফর নিউট্রোফিল বা ডাব্লিউসি কাউন্ট মোর দ্যান 15 কে পার কিউবিক মিলিমিটার। দেন হচ্ছে ক্যালসিয়াম লেস দ্যান 2 মিলিমোল পার লিটার। আর তো হচ্ছে রেনাল ফাংশন, যেখানে আমরা দেখেছি ব্লাড ইউরিয়া মোর দ্যান 16 মিলিমোল পার লিটার। ইতে হচ্ছে এনজাইম, যেখানে আমরা দুইটা এনজাইম দেখি,
এএলটি বা এসটি দেখতে পাই যেটা মোর দ্যান 200 আর এলডিএইচ মোর দ্যান 600। দেন হচ্ছে অ্যালবুমিন লেস দ্যান 32 গ্রাম পার লিটার অ্যান্ড সুগার মোর দ্যান 10 মিলিমোল পার লিটার। তাহলে প্যানক্রিয়াসে এই স্কোরিংটার ইম্পর্টেন্স হচ্ছে এখানে যদি মোর দ্যান 3 বা ইকুয়াল 3 মানে 3টা বা 3টার বেশি যদি পয়েন্ট থাকে তাহলে এটা ইন্ডিকেট করে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এবং সেক্ষেত্রে পেশেন্টের ইন্টেন্সিভ কেয়ার লাগবে, মানে আইসিইউ বা আইসিইউতে অ্যাডমিট করা লাগতে পারে। তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা দেখি তাহলে এখানে কোন পয়েন্টটা স্কোরিং সাথে মিলতেছে। অ্যালবুমিন আছে 33, তাহলে এটা 32 বেশি, মানে এটা মিলতেছে না। এলডিএইচ থাকা লাগতো 400 বেশি, ইউরিয়া হচ্ছে মোর দ্যান 16 বেশি হলে মিলতো, ডাব্লিউসি কাউন্ট মোর দ্যান 15 হলে সেটা ক্রাইটেরিয়া মিলে। তাহলে এখানে একটাই অপশনই মিলে, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অক্সিজেন 6.5 কিলো প্যাসকেল। তাহলে এটা লেস দেন 8 কিলো প্যাসকেল আছে। তাহলে রাইট অ্যান্সার হবে পার্শিয়াল প্রেশার অক্সিজেন 6.5 কিলো প্যাসকেল। তাহলে এই বক্সটা, এটা ডেভিডসনের বক্স, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যে গ্লাসগো স্কোরিং সিস্টেম আছে টু সি দ্য সিভিয়ারিটি অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে এই বক্সটি মোস্ট করা ভ্যালুগুলো, এটা পরীক্ষা কোশ্চেন আসে। এরপর যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, এখানে মেইনলি ডায়াগনোসিস জানতে চাওয়া হয়েছে। 24-year-old student presented with bloody diarrhea. She described passing up to 12 motions per day for the past 2 to 3 weeks, but had now attended the emergency department after also developing abdominal pain and distension. On examination, she was dehydrated with a clearly distended tender abdomen. Blood test results showed anemia with raised plasma viscosity, potassium that was mildly decreased at 3.2 millimole per liter, and a raised urea in keeping with dehydration. Liver function test revealed decreased albumin. Autoantibody reveals T-ANCA positive. Sigmoidoscopy demonstrated a friable mucosa with a uniform pattern of inflammation and loss of normal mucosa. Stool culture negative. তার মানে একটা ইয়ং ফিমেল পেশেন্ট, তার মেইন প্রেজেন্টেশন হচ্ছে ব্লাডি ডায়রিয়া। এর সাথে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন আছে অ্যান্ড ডিসটেনশন আছে। আর ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর মধ্যে কি আছে, পেশেন্টের অ্যানিমিয়া বা হিমোগ্লোবিন কম আছে, পটাশিয়াম কম আছে, আর T-ANCA পজিটিভ। আর সিগময়েডোস্কোপি করে কি পাওয়া গেছে, ফ্রাইবল মিউকোসা। এর সাথে লস অফ নর্মাল মিউকোসা। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? তাহলে ফার্স্টে যদি আমরা দেখি পেশেন্টের ব্লাডি ডায়রিয়ার কজ কি কি আছে, তাহলে সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ এইগুলা ইউজুয়ালি প্রেজেন্ট করে ওয়াটার ডায়রিয়া নিয়ে। ক্রনস ডিজিজ সামটাইমস ব্লাডি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে যদি ক্রনস কোলাইটিস হয়। ডায়াবেটিকুলাইটিস ইউজুয়ালি পারেক্টাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে, আর এখানে ডায়াবেটিকুলাইটিস অন্যান্য কোনো ফিচার্স তো নাই। প্লাস এখানে যে ক্রনস কি ফাইন্ডিংস T-ANCA এগুলো এটার সাথে যায় না। ইসকেমিক কোলাইটিস এবং আলসারেটিভ কোলাইটিস এই দুইটা মেইনলি প্রেজেন্ট করে ব্লাডি ডায়রিয়া নিয়ে। এর মধ্যে ইসকেমিক কোলাইটিসের ক্ষেত্রে আমরা এর আগেও ডিসকাস করছি যে পেশেন্টগুলো ইউজুয়ালি ভেরি ওল্ড এজের থাকে, এর সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা হার্ট ফেইলার বা ইসকেমিক হার্ট ডিজিজ, মানে কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ থাকে যেখান থেকে ইসকেমিয়া হওয়ার রিস্কটা বেশি থাকে। তাহলে এই পেশেন্টে এই ধরনের কোনো কন্ডিশনও নাই, প্লাস পেশেন্ট হচ্ছে ইয়ং পেশেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আর পেশেন্টের হিমোগ্লোবিন কম হয়েছে কারণ যেহেতু পেশেন্টের ব্লাড ডায়রিয়া আছে লম্বা সময় থেকে, পটাশিয়াম ডায়রিয়াতে হাইপোক্যালিমিয়া থাকতে পারে। আর T-ANCA হচ্ছে এটা নন স্পেসিফিক, বাট আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে T-ANCA পজিটিভ থাকতে পারে। তাহলে এই ধরনের কোনো পেশেন্ট, ইয়ং পেশেন্ট যদি লং টার্ম ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করে
তাহলে সেক্ষেত্রে আমাদের আলসাইটিক কোলাইটিসটা একটা ডিফারেন্সিয়াল আসবে। তাহলে যে কোনো সিনারিও আমরা যখন দেখবো তখন পেশেন্টের বয়স, তারপর হচ্ছে ডিউরেশন অফ সিমটমস, তারপরে এটা টেম্পো অফ ইভলিউশন বা প্যাটার্ন, এটা কি প্রোগ্রেসিভ নাকি রিল্যাপসিং রিমিটিং, তাহলে এই সবগুলো জিনিসই খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন, এখানেও আমাদের মেইনলি ডায়াগনোসিসটা লাগবে। তাহলে 24-year-old man presented to his general practitioner with a nodular rash over his shins, which was dusky blue in appearance at first but had later faded to a bluish-like appearance. His past history included intermittent diarrhea, occasionally with blood. There was no other past history of note on examination. There was minor tenderness on the left side of abdomen, and proctoscopy demonstrated moderate inflammation of the rectum. আর ইনভেস্টিগেশনের মধ্যে সিআরপিটা রেস্ট, সাথে নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। তাহলে এই পেশেন্টটার ক্ষেত্রে কি হয়েছে? ইয়ং পেশেন্ট, সাথে ব্লাডি ডায়রিয়া আছে, আর এক্সামিনেশনে একটা স্কিন র্যাশের কথা বলছে। আর ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে? সিআরপি রেস্ট, সাথে নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া, আর প্রোক্টোস্কোপি করে দেখা গেছে রেকটাল ইনফ্লামেশন আছে। এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। তাহলে এটা হচ্ছে আগের সিনারিওর মতোই, ইয়ং পেশেন্ট ব্লাডি ডায়রিয়া প্রেজেন্ট করছে, তবে এর সাথে এখানে একটা যোগ করে দিয়েছে, এক্সট্রা ক্লু দিয়েছে যে স্কিন র্যাশ আছে। তাহলে স্কিন র্যাশটা কেমন বলছে? নোডুলার র্যাশ ওভার হিজ শিনস হুইচ ওয়াজ ডাস্কি ব্লু ইন অ্যাট ফার্স্ট অ্যান্ড লেটার ফেডেড টু ব্লুশ লাইক অ্যাপিয়ারেন্স। তাহলে এই স্কিন র্যাশটার ডেসক্রিপশন যেটা দেওয়া আছে, এটা একটা টিপিক্যাল ডেসক্রিপশন। এই স্কিন র্যাশটার নাম কি? এক্সেলেন্ট, ইরাইথেমা নোডোসাম। তাহলে কিছু কিছু স্কিন র্যাশে আমাদের ডেসক্রিপশন পড়ে রাখা লাগবে। ইরাইথেমা নোডোসাম আমার সাথে ডিরেক্টলি বলতে পারে, তবে বেশিরভাগ কোশ্চেনের ক্ষেত্রে ডিরেক্টলি না বলে এই ধরনের একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে। এখানে যদি আমরা আদার্স কজগুলো দেখি, মাইকোপ্লাজমা, সার্কোইডোসিস, টিবি, ক্রনস, এদের প্রত্যেকটাতে কিন্তু ইরাইথেমা নোডোসাম হতে পারে। তাহলে ডার্মাটোলজিতে ইরাইথেমা নোডোসাম যে বক্স আছে দেখবেন সবগুলো কজই আছে। তাহলে পেশেন্টের এখানে মেইনলি ইরাইথেমা নোডোসাম একটা সিনারিও দিয়ে কোশ্চেনটা করা হয়েছে, আর এর সাথে ক্লু দেওয়া হয়েছে পেশেন্টের ব্লাডি ডায়রিয়া আছে। আমরা যদি বাকিগুলো দেখি, টিবি, সার্কোইডোসিস, মাইকোপ্লাজমা, ক্রনস, এগুলোতে কোনোটাই ক্লাসিক্যাল সিনারি হিসেবে ব্লাডি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করবে না। তাহলে ক্রনস আমরা একটু আগে বললাম ইউজুয়ালি প্রেজেন্ট করে ওয়াটারি ডায়রিয়া নিয়ে, আর রেয়ারলি ব্লাডি ডায়রিয়া করতে পারে। মাইকোপ্লাজমা তো ইউজুয়ালি কি করে? নিউমোনিয়া করে ইন ইয়ং পেশেন্ট, হিমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। তাহলে নিউমোনিয়ার সাথে যদি এটা কোনো একটা স্কিন র্যাশের বর্ণনা দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো মাইকোপ্লাজমা। অথবা যদি হিমোলাইটিক অ্যানিমিয়ার কথা বলা থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা মাইকোপ্লাজমা চিন্তা করতাম। সাইকোটিসিসের পেশেন্টগুলো ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকে, তবে পেশেন্টের রেসপিরেটরি কমপ্লেন থাকতে পারে, কাফ, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, কিংবা যদি বলা হয় হাইপার ক্যালসিমিয়া আছে, এর সাথে যদি অথবা বলা হয়তো বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে চেস্ট এক্সরে করে, তাহলে এই ধরনের কোনো ফিচার্স দিয়ে এর সাথে যদি এই স্কিন র্যাশটা বর্ণনা দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হতো সার্কোইডোসিস। টিবির ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্টের লং টার্ম ফিভার, তারপর হচ্ছে কাফ, ওয়েট লস, এগুলো হিস্ট্রি থাকে। তাহলে এখানে যদি বলা হয়তো কোনো একটা পেশেন্ট আছে 3 মাস বা 4 মাসের জ্বর, সাথে কাশি, ওয়েট লস আছে, এবং এই পেশেন্টটা এই যে শিনে এই ধরনের একটা লেশন আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হতো টিবি। তাহলে আমরা যখন কোনো বক্সের এই যে কজগুলো পড়ি, ইরাইথোনোডোসাম হোক, মাল্টিফর্মি বা পাইডোমা গ্যাংগ্রিনোসাম, তাহলে এগুলোর ফার্স্টে আমাদের স্কিন র্যাশের ডেসক্রিপশন পড়তে হবে, যাতে আমরা স্কিন র্যাশ ডেসক্রিপশন দিলে এটা দেখে বুঝতে পারি যে এটা কোন ধরনের স্কিন র্যাশ। এরপরে যে কজগুলো থাকবে, এই কজগুলো আমাদের দেখতে হবে এগুলো ক্লাসিক্যাল প্রেজেন্টেশন কেমন থাকে। তাহলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমাদের যে পেশেন্টগুলো আসে, এগুলো ইউজুয়ালি ক্লাসিক্যাল প্রেজেন্টেশনে খুব একটা আসে না, কিন্তু পরীক্ষাতে সবসময় ক্লাসিক্যাল সিনারি দেওয়া থাকবে। পরীক্ষাতে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন খুব রেয়ারলি দেওয়া থাকে। তাহলে প্রত্যেকটা ডিজিজের বা কজের ক্লাসিক্যাল ফাইন্ডিংসটা আমাদের মনে রাখা লাগবে, যে এটা হচ্ছে এই ডিজিজের ক্লাসিক্যাল ফাইন্ডিংস, এবং পরীক্ষায় আমরা এইভাবে কোশ্চেনগুলো পাবো।
তাহলে ইরাইথ্রোনোডোসামের বক্সটা পড়বেন, কি কি কজ আছে এবং যে কজগুলো দেওয়া আছে ওইগুলো প্রেজেন্টেশন কেমন হয় এটা একটু দেখবেন। ইরাইথ্রোনোডোসামের ডেসক্রিপশনটা দেখবেন। আর আইবিডির সাথে আরেকটা স্কিন র্যাশ অ্যাসোসিয়েটেড থাকে, আমরা তো এর আগে গেস্টতে ডিসকাস করছি। ইরাইথ্রোনোডোসাম বাদে আর কি স্কিন র্যাশ থাকতে পারে? এক্সেলেন্ট। তাহলে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, তাহলে পায়োডার্মা গ্যাংগ্রিনোসামের ডেসক্রিপশন দিয়েও কিন্তু আইবিডি সিনারিও আসতে পারে। তাহলে পায়োডার্মা গ্যাংগ্রিনোসামের ডেসক্রিপশনটা পড়ে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে আমাদের মেনলি জানতে আছে ডায়াগনোসিস কি। তাহলে 27-year-old woman, তার মানে ইয়ং পেশেন্ট। She had a past history of perianal abscess but nothing else of note. During the past few months, she had twice presented to the emergency department complaining of abdominal pain. In addition, she had experienced intermittent episodes of bloody diarrhea. Blood test reveals microcytic anemia and mild hypokalemia. Her albumin levels was reduced, but other liver function tests were unremarkable. Barium imaging demonstrated a small bowel stricture with evidence of mucosal ulceration extending into the colon, interspersed with normal-looking mucosa. তাহলে পেশেন্ট হচ্ছে ইয়ং পেশেন্ট, পেশেন্টের পাস হিস্ট্রি আছে পেরিঅ্যানাল অ্যাবসেসের। আর এখন পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে ব্লাডি ডায়রিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন। এর সাথে পেশেন্টের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, হাইপোক্যালেমিয়া আছে ডিউ টু ব্লাডি ডায়রিয়া, স্মল বাউল স্ট্রিকচার আছে। আর কি আছে? মিউকোসাল আলসারেশন ইন্টারপাস্ট উইথ নর্মাল লুকিং মিউকোসা। তার মানে আলসারের মাঝখানে মাঝখানে নর্মাল মিউকোসা আছে। ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট। তাহলে এই সেম সিনারিওর একটা কোশ্চেন এফসিএস একবার পরীক্ষায় আসছিল কোশ্চেনে। তাহলে ব্লাডি ডায়রিয়া দেখে অনেকে কনফিউজ হয়ে গেছিল যে ব্লাডি ডায়রিয়া যেহেতু আছে সো আলসারেটিভ কোলাইটিস কিনা। তাহলে এটা হচ্ছে ক্রোনস ডিজিজ। যখন পড়বেন ডেভিডসনের ক্রোনস ডিজিজের মধ্যে ডেসক্রিপশন লেখা আছে ক্রোনস ডিজিজ মে অকেশনালি প্রেজেন্ট উইথ ব্লাডি ডায়রিয়া, তখন সেটাকে বলা হবে ক্রোনস কোলাইটিস। ক্রোনস কোলাইটিস। তাহলে ক্রোনস কোলাইটিসের প্রেজেন্টেশন অলমোস্ট আলসারেটিভ কোলাইটিসের মতো। এগুলোর ক্ষেত্রে ব্লাডি ডায়রিয়া থাকে, মিউকাস পাস করে। তাহলে ক্রোনস কোলাইটিস এবং আলসারেটিভ কোলাইটিস আমরা আলাদা করবো কিভাবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লু হচ্ছে পেরিঅ্যানাল ডিজিজ আছে কিনা আমরা দেখবো। তাহলে পেরিঅ্যানাল ডিজিজ যদি থাকে তাহলে এটা হচ্ছে সাজেস্টিভ ফর ক্রোনস কোলাইটিস। সেকেন্ড হচ্ছে স্পিয়ারিং অফ রেকটাম, তার মানে আলসারেটিভ কোলাইটিসে অলমোস্ট অলওয়েজ রেকটাম ইনভলভমেন্ট হবে। পেশেন্ট যদি রেকটাল ইনভলভমেন্ট না থাকে তাহলে দিস গোজ ইন ফেভার অফ ক্রোনস কোলাইটিস বা ক্রোনস ডিজিজ। থার্ড হচ্ছে অলরেডি একজন লিখছেন হচ্ছে স্কিপলেশন। তাহলে যদি স্কিপলেশন থাকে মানে মাঝখানে মাঝখানে নর্মাল মিউকোসা আছে এবং এর পাশাপাশি আলসারেশন আছে, তাহলে স্কিপলেশন থাকলে এটা হচ্ছে ক্রোনসের পক্ষে যাবে। 4 নম্বর কি হতে পারে? ট্রান্সমুরাল লেশন যদি থাকে অথবা স্ট্রিকচার বা ফিস্টুলা যদি থাকে তাহলে এগুলো হচ্ছে ক্রোনসের পক্ষে বেশি যায়। তাহলে একটা ব্লাডি ডায়রিয়া হিস্ট্রির সাথে যদি এই ধরনের কোনো ফিচার্স পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে ক্রোনস ডিজিজ বা ক্রোনস কোলাইটিস। তাহলে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে অবশ্যই রেকটাল ইনভলভমেন্ট থাকবে, লেশনগুলো থাকবে কন্টিনিউয়াস লেশন, মাঝখানে নর্মাল মিউকাসও থাকবে না, আর পেরিয়ানাল অ্যাবসেস ফিস্টুলা এগুলো থাকবে না। তাহলে এই সিনারিওগুলো একটু খেয়াল করে দেখা লাগবে, না হলে পরীক্ষায় কোশ্চেন দেখলে কনফিউশন লাগবে। তাহলে এটাও একটু ডেভিডসন থেকে পড়ে নেবেন। আমার নোটস ওখানে আলাদা করে লেখা আছে যে ক্রোনসের প্রেজেন্টেশন আলসারেটিভ কোলাইটিসের মতো হইতে পারে, সেক্ষেত্রে কি কিভাবে আমরা আলাদা করব। ওকে। হোয়াইট ব্লাড সেল কাউন্ট, অ্যালবুমিন লেভেল অ্যান্ড প্রথমিন টাইম ওয়ার অল নর্মাল। আচ্ছা, এটা তো হিস্ট্রির মধ্যে থাকবে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? An 18-year-old student
who had just returned from a gap year trip to India, presented to the emergency department. He reported profound tiredness and lack of appetite for the last week of his travels and had noticed he had developed jaundice just before he was due to return home. He had previously also felt feverish, but this appeared to have subsided once the jaundice appeared. He denied any sexual contact, any blood transfusion, or any tattoos during the trip, denied ever using recreational drugs. Liver function test reveals ALT 950 unit per liter, bilirubin 240 micromole per liter, and elevated alkaline phosphatase just outside the upper limit of normal. তাহলে পেশেন্টের ফিভার আছে, প্লাস জন্ডিস আছে, প্লাস এএলটি লেভেল ভেরি হাই, আর এএলপি আছে মাইল্ড রেজড, সাথে বিলিরুবিন বেশি আছে। তার মানে পেশেন্টের যদি এএলটি লেভেল অনেক বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলে কি হেপাটাইটিক প্যাটার্ন। তাহলে পেশেন্টের ফিভার আছে, জন্ডিস আছে, আর হেপাটাইটিক প্যাটার্নের লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি আছে। তাহলে এই সিনারি ইন্ডিকেট করে যে এটা একটা ভাইরাল হেপাটাইটিস। তাহলে ভাইরাল হেপাটাইটিসের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস, এবং সেকেন্ড মোস্ট যদি আমরা ধরি হেপাটাইটিস এ ভাইরাস, আর সামটাইমস হেপাটাইটিস বি ভাইরাস করতে পারে, তবে রেয়ার। আর সি ভাইরাস ইউজুয়ালি কখনো করে না। সাইটোমেগালো ভাইরাস খুবই রেয়ারলি করতে পারে, এটাও বাদ। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে মোস্ট লাইকলি অ্যান্সার হচ্ছে হেপাটাইটিস এ। তাহলে সি তো খুবই রেয়ার, বিও রেয়ার, সাইটোমেগালো ভাইরাসও রেয়ার। কমনলি হয় হেপাটাইটিস এ অ্যান্ড ই ভাইরাস বি। লেপ্টোস্পাইরোসিস পেশেন্টগুলো অনেক সময় হেপাটাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, তবে সেক্ষেত্রে আদার্স গুলো থাকবে। লেপ্টোস্পাইরোসিস ইউজুয়ালি হয় কাদের? যাদের হচ্ছে ওয়াটার কন্ট্যাক্ট থাকে, ফার্মার বা ফিশারম্যান, তারপর সুয়েজ ওয়ার্কার। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ক্লাসিক্যাল, সুয়েজ ওয়ার্কার। তাহলে পেশেন্টের ফার্স্টে এই ধরনের কোনো একটা ক্লু থাকবে, পেশেন্ট কোনো মানে মাছ ধরা জেলে বা কৃষক বা যারা সুয়েজ ওয়ার্কার কাজ করে, এই ধরনের কোনো একটা পেশেন্ট প্রেজেন্ট করছে হেপাটাইটিস নিয়ে। এর সাথে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে কনজেন্টাল কনজেশন থাকতে পারে, মাসেল পেইন থাকতে পারে। মানে প্রেজেন্টেশনের ফিচার্স থাকবে অনেকটা ডেঙ্গু লাইক। ডেঙ্গু পেশেন্টগুলো কি হয়, ফিভার থাকে, মাসেল পেইন থাকে, জয়েন্ট পেইন, হেডেক থাকে, এর সাথে অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, অনেক সময় ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি ফার্মার, ফিশারম্যান বা সিরিয়াস এখানে ক্লু থাকে, এর সাথে হেপাটিক এবং রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, কনজেন্টাল কনজেশন, মাসেল পেইন এগুলো বলা থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে লেপ্টোস্পাইরোসিস। তাহলে পেশেন্টের অকুপেশন, পেশেন্টের এজ, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, ডিউরেশন, সবগুলো জিনিসই খেয়াল করে তারপর আমাদের ডায়াগনোস করতে হবে। Which of the following is the most concerning for development of colon cancer? তাহলে এটা হচ্ছে মুখস্থ করছেন, ডেভিডসন একটা বক্স দেওয়া আছে কোলনিক পলিপ এই টপিকসটাতে, যে কোন কোন ফিচার্স থাকলে এটা কোলন ক্যান্সার হওয়ার রিস্ক বেশি ইন কেস অফ পলিপ। তাহলে অ্যান্সার কি হবে এটা? ইউজুয়ালি পলিপ গুলা হচ্ছে বেশিরভাগই বিনাইন থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে কোলন ক্যান্সার বা ম্যালিগনেন্সি হওয়ার রিস্ক থাকতে পারে বেশি। তাহলে এট ফার্স্টে আমরা দেখবো হচ্ছে যে সাইজ, যদি মোর দ্যান 2 সেন্টিমিটার হয়। দেন হচ্ছে নাম্বার, যদি মাল্টিপল নাম্বার হয়। এরপরে হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচারের মধ্যে এটা যদি সেরেটেড পলিপ হয়, অথবা যদি ভিলাস স্ট্রাকচার থাকে হিস্টোলজিতে, এন্ড ফাইনালি যদি হাই গ্রেড ডিসপ্লেসিয়া থাকে। তাহলে এই 5টা ফিচার যদি থাকে তাহলে সেক্ষেত্রে ম্যালিগনেন্সি হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এই ফিচারসগুলো পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে বা সিঙ্গেল বেস হিসেবে আসতে পারে। তাহলে এখানে অ্যান্সার আছে সেলেক্টেড পলিপ, এটার ক্ষেত্রে কোলনিক ক্যান্সার রিস্ক থাকে বেশি। আর আর্কিটেকচারের মধ্যে ভিলাস আর্কিটেকচারে ম্যালিগনেন্সি হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে এটা একটা ডেভিডসনের বক্স, মুখস্থ করতে হবে, এমসিকিউ আসতে পারে, সিঙ্গেল বেস্ট আসতে পারে। Which of her clinical features would fit best with severe ulcerative colitis? তাহলে সিভিয়ার আলসারেটিভ কোলাইটিসের ফিচার্স কি কি, তাহলে এটা মুখস্থ করা লাগবে। তাহলে এটাই এইভাবে মনে হয় পরীক্ষা কোশ্চেন আসছে।
তাহলে সবার আগে আমরা কি দেখি সিভি আলসারেটিভ কোলাইটিস দেখার জন্য? একটা হচ্ছে আমরা দেখতে পারি বাউল ফ্রিকোয়েন্সি মোর দ্যান অর ইকুয়াল 6 টাইমস পার ডে থাকে। তারপর সেই স্টুলে ব্লাড কেমন আছে। এরপর আমরা দেখতে পারি ক্লিনিক্যাল হচ্ছে হার্ট রেট দেখতে পারি মোর দ্যান ইকুয়াল 90 বিটস পার মিনিট যদি থাকে। এরপরে টেম্পারেচার আছে, অ্যানিমিয়া আছে, তারপর সে ইএসআর বা সিআর যেগুলো ইনফ্লামেটরি মার্কার। অ্যালবুমিন যদি লেস দেন 30 গ্রাম পার লিটার থাকে। তাহলে সিভি আলসারেটিভ কোলাইটিসে কি কি ফিচার্স আছে? আচ্ছা, লাস্ট একটা ট্রান্সভার্সকুলার ডায়ামিটার যদি মোর দ্যান 6 সেন্টিমিটার হয়। তাহলে এই ফিচার্স গুলো মনে রাখা লাগবে। এটাও ডেভিডসনের বক্স থেকে কোশ্চেন যে সিভি আলসারেটিভ কোলাইটিসের ফিচার্স কি কি আছে। তাহলে এই ক্ষেত্রে মিলে হচ্ছে একটাই, বাওয়েলস ওপেনিং 8 টাইমস পার ডে। তার মানে 6 বারের বেশি যদি বাওয়েল পাস করে তাহলে এটা সিভি আলসারেটিভ কোলাইটিস ইন্ডিকেট করে। তাহলে এই ক্রাইটেরিয়া গুলো মনে রাখতে হবে এই কারণে, কারণ এটা ট্রিটমেন্ট পারপোজও কাজে লাগবে। সিভিয়ার, মাইল্ড টু মডারেট এই দুইটা ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে ডিফারেন্ট। তাহলে সিভি আলসারেটিভ কোলাইটিসের ক্রাইটেরিয়া গুলো একটু মুখস্থ করতে হবে। এরপরে এটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। 60-year-old male civil servant reports a 1-year history of regular upper abdominal pain related to meals. His past medical history includes rheumatoid arthritis, for which he is taking naproxen for on most days. On endoscopy, he was found to have 3 duodenal ulcers and 2 centimeter ulcer in the fundus of the stomach. A Campylobacter-like organism test was negative. Abdominal CT shows 4 centimeter mass in the head of pancreas. তাহলে ওল্ড এজ একটা পেশেন্ট মেইনলি প্রেজেন্ট করছে আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে। পেশেন্টের একটা হিস্ট্রি আছে নেপ্রোক্সেন খাওয়ার। ইনভেস্টিগেশন করে কি পাওয়া গেছে? 3টা ডিউডেনাল আলসার আর একটা হচ্ছে 2 সেন্টিমিটার স্টোমাকের আলসার। এরপর হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার-লাইক অর্গানিজম টেস্ট, যেটা হচ্ছে র্যাপিড ডিজিজ টেস্ট ফর হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা হচ্ছে নেগেটিভ। আর কি পাওয়া গেছে? সিটি করে 4 সেন্টিমিটার মাস ইন প্যানক্রিয়াস। তাহলে মাল্টিপল পেপটিক আলসার আর সাথে যদি প্যানক্রিয়াসের মাস লেশন পাওয়া যায় তাহলে ডায়াগনোসিস কি হবে আমাদের? এক্সেলেন্ট, গ্যাস্ট্রিনোমা। তাহলে মাল্টিপল আলসার এন্ড সাথে যদি প্যানক্রিয়াসের মাস লেশন থাকে তাহলে এটা অ্যান্সার হচ্ছে গ্যাস্ট্রিনোমা, এবং এটা হচ্ছে জোলিঙ্গার এলিসন সিনড্রোম। মানে যে মাস আছে এটা হচ্ছে গ্যাস্ট্রিনোমা, আর টোটাল সিনারিটাকে বলা হয় জোলিঙ্গার এলিসন সিনড্রোম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন যদি করি আমরা তাহলে ফার্স্ট লাইন হচ্ছে সেরাম গ্যাস্ট্রিন লেভেল দেখতে পারি। এছাড়া যদি আমরা লোকালাইজেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করতে পারি। গ্যাস্ট্রিনোমার ক্ষেত্রে একটা জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে, এটার নাম কি? এক্সেলেন্ট। তাহলে মেইন 1। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ যদি বলা হয় যে ডায়াগনোসিস করা হয়েছে জোলিঙ্গার এলিসন সিনড্রোম, নেক্সট স্টেপ কি হবে? তাহলে সেক্ষেত্রে জেনেটিক টেস্টিং করতে হবে মেইন 1 আছে কিনা দেখার জন্য। তাহলে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসিয়া 1 এর সাথে অ্যাসেট থাকে জোলিঙ্গার এলিসন সিনড্রোম। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? আমাদের পাশে তো সাউন্ড আসছে না এখানে। দেন নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে ডায়াগনোসিস লাগবে। An 28-year-old woman was admitted from a nursing home with profuse diarrhea. She had been discharged 2 weeks earlier from the orthopedic ward, where she had surgery for a fractured neck of femur.
There was some evidence of osteomyelitis during the admission. She was treated with clindamycin and discharged on tablets. On examination, she was drowsy, dehydrated, and lower abdominal tenderness. With lower abdominal tenderness, she soiled the bed with watery diarrhea during examination. Blood test confirmed acute kidney injury. তাহলে পেশেন্টের রিলেটলি প্রেজেন্টেশন হচ্ছে প্রফিউজ ডায়রিয়া নিয়ে, আর পেশেন্টের একটা রিসেন্ট হিস্ট্রি আছে ক্লিন্ডামাইসিন ট্রিটমেন্টে। তাহলে এইটুকু সিনারিও যদি থাকে কোনো জায়গায়, পেশেন্টের রিসেন্ট কোনো একটা অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে, এরপরে পেশেন্ট ডায়রিয়া প্রেজেন্ট করছে, তাহলে ডায়াগনোসিস হবে আমাদের সিউডোমেমব্রেনাস কোলাইটিস। অনেক সময় এমআরসি পরীক্ষাগুলোতে অ্যান্টিবায়োটিক কথা ডিরেক্টলি বলা থাকে না, জাস্ট কোনো একটা ইনফেকশনের কথা বলা থাকতে পারে। এখানে যেমন অস্টোমাইলাইটিস আছে, তাহলে এটা অনেক সময় বলা থাকতে পারে যে কোনো একটা পেশেন্ট রিসেন্টলি অস্টোমাইলাইটিসে ট্রিটমেন্ট করা হয়েছে, এরপরে পেশেন্ট ডায়রিয়া প্রেজেন্ট করছে। ডায়াগনোসিস কি? তাহলে ক্লোস্ট্রাম ডিফিসিল আছে ডায়রিয়া বা সিউডোমোনাস কোলাইটিস, এগুলো ইউজুয়ালি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে ডেভেলপ করে। মানে কমন ড্রাগের মধ্যে আছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, তারপর হচ্ছে ক্লিন্ডামাইসিন, ফ্লুরোকুইনোলন বা কুইনোলন যেটা বলে, অ্যান্ড পিপিআই। তাহলে মেইনলি এই ড্রাগগুলো ইউজ করার পরে সিউডোমোনাস কোলাইটিস হওয়ার রিস্ক থাকে বেশি। ডায়াগনোসিস করবো কিভাবে আমরা? তাহলে এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে ইস্টোলফল ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন, আর ট্রিটমেন্ট হচ্ছে ওরাল ভ্যাঙ্কোমাইসিন, এবং কোনো ড্রাগ যদি রিসেন্টলি ইউজ করা হয় সেই ড্রাগটা উইথড্রল করা। Which of the following investigations is most appropriate? 26-year-old woman complains of tiredness, abdominal pain, and intermittent diarrhea with a 10 kg weight loss over a period of 6 months. She is pale and has an itchy vesicular rash on her elbow knees. She has a microcytic hyperuremic anemia, low ferritin and folate level, low serum albumin, normal ferritin 4 but a slightly raised TSH level. তাহলে একটা ইয়ং পেশেন্ট প্রেজেন্ট করছে ডায়রিয়া অ্যান্ড ওয়েট লস নিয়ে। ডায়রিয়া এবং ওয়েট লস থাকে ইউজুয়ালি হচ্ছে এটা মেলাজোশন ফিচার। এর সাথে পেশেন্টের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, যেটা হচ্ছে লো ফেরিটিন, তার মানে আয়রন ডেফিসিয়েন্সি আছে, এর সাথে ফোলেট ডেফিসিয়েন্সি আছে, সেরাম অ্যালবুমিন কম আছে, আর ফ্রি T4টা হচ্ছে নর্মাল বাট TSHটা বেশি। তাহলে ডায়াগনোসিস হচ্ছে এখানে সিলিয়াক ডিজিজ। তাহলে কোনো একটা ইয়ং পেশেন্ট যদি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে, এর সাথে যদি পেশেন্টের দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি আছে, ফোলেট ডেফিসিয়েন্সি আছে, তাহলে মোস্ট লাইকলি এটা ডায়াগনোসিস সিলিয়াক ডিজিজ। এর সাথে আমাদের আরো ইম্পর্টেন্ট দুইটা ক্লু এখানে দিছে, একটা হচ্ছে ইসি ভেসিকুলার র্যাশ অন হার এলবোস অ্যান্ড নিস। তাহলে এই র্যাশটা কি ইন্ডিকেট করে? ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। তাহলে দেখেন র্যাশগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডায়রিয়ার পেশেন্টে যদি ইরাইথিমা নোডোসাম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রনিক ডিজিজ আগে চিন্তা করতেছি। ডায়রিয়ার সাথে যদি ডার্মাটাইটিস হারপেটিফর্মিস রিলেশন থাকে, তাহলে সেক্ষেত্রে সিলিয়াক ডিজিজটা আমরা আগে চিন্তা করতেছি। আর পেশেন্টের যে T4 কম আছে, TSH বেশি আছে, এটা এক্সপ্লেনেশন কি? এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে কোনো পেশেন্টের 3T4 T3 এগুলো যদি নর্মাল রেঞ্জের মধ্যে থাকে কিন্তু TSH বেশি থাকে, এটাকে কি বলে? এটা আসলে নর্মাল রেঞ্জ বলতে লোয়ার লিমিট অফ নর্মাল রেঞ্জ হবে, যদি রেঞ্জ দেওয়া থাকতো তাহলে এটা দেওয়া থাকতো। তাহলে কোনো পেশেন্টের T4 T3 নর্মাল, লোয়ার লিমিট আছে, TSH বেশি, তাহলে এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তাহলে পেশেন্টের TSH বাড়তেছে,
এর মানে হচ্ছে পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ডটা T3 T4 রিলিজ কম হয়েছে, এটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে করে টিএসএস বাড়ানোর চেষ্টা করতেছে, যাতে এই টিএসএসটা এসে আবার T4 T3 কে স্টিমুলেট করতে পারে। তাহলে এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তাহলে এটা হওয়ার কারণ হচ্ছে সিলিয়াক ডিজিজ এটা একটা অটোইমিউন ডিজিজ। আমরা ক্লাসে বেশ করে বলেছি যে যে কোনো একটা অটোইমিউন ডিজিজের সাথে আদার অটোইমিউন ডিজিজগুলো অ্যাসোসিয়েশন থাকতে পারে। তার মানে এই পেশেন্টের যেহেতু সিলিয়াক ডিজিজ আছে, এর সাথে অটোইমিউন থাইরয়েড ডিজিজ অ্যাসোসিয়েট থাকতে পারে, যে কারণে পেশেন্টের সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আছে সাথে। আর আয়রন এবং ফোলেট কম হওয়ার কারণ হচ্ছে আয়রনটা যেহেতু অ্যাবজর্পশন হয় ডিউডেনাম থেকে এবং ফোলেটটা মেইনলি অ্যাবজর্পশন হয় জেজুনাম থেকে। আর সিলিয়াক ডিজিজ মেইনলি ইনভলভমেন্ট করে ডিউডেনাম এবং জেজুনামকে। তাহলে এখানে একটু মনে রাখতে হবে সিলিয়াক ডিজিজ এবং ক্রোনস ডিজিজ এগুলো স্মল ইন্টেস্টাইনের যে কোনো পার্টকে ইনভলভমেন্ট করতে পারে। তবে কমন হচ্ছে সিলিয়াক ডিজিজ ডিউডেনাম এবং জেজুনামে বেশি এফেক্ট করে, আর ক্রোনস ডিজিজটা মেইনলি আইলিয়াম, আর স্পেসিফিক বললে টার্মিনালিয়ামটাকে বেশি এফেক্ট করে, যে কারণে ক্রোনস ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি B12 ডেফিসিয়েন্সিটা বেশি কমন rather than folate deficiency or iron deficiency. Which of the following is a marker of severity according to the modified Glasgow criteria? তাহলে এটা হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটিস একটা সিনারিও। তাহলে গ্লাসগো ক্রাইটেরিয়া আমরা একটু আগে ডিসকাস করছিলাম। তাহলে অ্যান্সার কি হবে এখানে? এটা মুখস্থ করতে হবে, যদি কারো মুখস্থ না থাকে একটু দেখে নিন। তাহলে এখানে ক্যালসিয়ামটা লেস দেন 2 মিলিমোল পার লিটার আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। আর অ্যালবুমিন হচ্ছে less than 32 গ্রাম পার লিটার, ALT more than 200, হিমোগ্লোবিন তো 9, WBC হচ্ছে more than 15 into 10 to the 9 per liter। তাহলে ক্রাইটেরিয়াগুলো একটু মুখস্থ করতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য নেক্সট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ টু টেক ইন দিস পেশেন্ট? তাহলে কি আছে, 63-year-old man presents to GP complaining of lethargy. Blood testing reveals hemoglobin 10.1 gram per deciliter, 100 gram per liter with MCV 78 femtoliter. Hypochromic cells in blood film, low ferritin, and negative celiac screening. He has had no symptoms of indigestion or change in bowel habit and is on no medication of note. He follows a normal diet. Rectal examination is normal. তার মানে একটা ওল্ড এজের পেশেন্ট প্রেজেন্ট করছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া উইথ লো ফেরিটিন। তাহলে একসাথে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে, তার আদার্স কোনো ফিচার্স নাই। এই পেশেন্টটার নেক্সট স্টেপ অফ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ কি হবে? তাহলে এটাও কিন্তু আমরা গ্যাস্ট্রো ডিসকাশনে বলছিলাম যে কোনো যদি ওল্ড এজের পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন কি হবে? এক্সিলেন্ট, কোলোনোস্কোপি। এই পেশেন্টটার ক্ষেত্রে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হইতে পারে? অ্যাসিমটোমেটিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইন ওল্ডার পেশেন্ট, তাই তো? পেশেন্টের কোনো বাওয়েলে বা জিআই কোনো ম্যানিফেস্টেশন নাই। কোলন ক্যান্সার আমরা যখন পড়ছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম এক্সিলেন্ট কার্সিনোমা কোলন। কার্সিনোমা কোলনের মধ্যে আমরা বলছিলাম রাইট সাইড অফ কোলন মানে অ্যাসেন্ডিং কোলন বা সিকাম এই জায়গাগুলোতে যদি কোনো কার্সিনোমা হয়, এই জায়গাগুলোর থাকে লুমেনের ডায়ামিটার থেকে অনেক বড়, সিকাম এবং অ্যাসেন্ডিং কোলন। সো এখানে যদি কোনো কার্সিনোমা হয় সেক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় কোনো পেশেন্টের সিমটমস থাকে না। পেশেন্টের যে কার্সিনোমা থাকে, কার্সিনোমার জন্য পেশেন্টের দেখা যাচ্ছে ক্রনিক ব্লিডিং হয়, সেখান থেকে পেশেন্টটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে। এখন যে ব্লাডটা এখানে যে ব্লিডিংটা হইতেছে, এই ব্লাডটা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম এই সব কিছু পাস করে আসার পরে সেটা ইউজুয়ালি আর ফ্রেশ ব্লাড থাকে না, অল্টার্ড ব্লাড হয়ে যায়। এবং যেহেতু এখানে ব্লিডিংটা মাইনর ব্লিডিং হয়, পেশেন্ট ইউজুয়ালি নোটিস করে না।
তাহলে ডিসেন্ডিং কোলন বা লেফট সাইডের কোলনে যদি কোনো ম্যালিগনেন্সি হয়, সেক্ষেত্রে পেশেন্টে দেখা যায় ফ্রেশ ব্লিডিং থাকতে পারে অথবা আর্লি অবস্ট্রাকশন থাকতে পারে, কারণ পেশেন্টগুলো আর্লি প্রেজেন্টেশন হয়। আর রাইট সাইড কোলন বা সিকাল কার্সিনোমা যেহেতু ডায়ামিটারটা বেশি, সো এই পেশেন্টগুলো ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, অবস্ট্রাকশন থাকে না, কোনো ফ্রেশ ব্লিডিং এর কমপ্লেইন থাকে না, আর যকাল ব্লিডিং থাকে এটা পেশেন্ট দেখতে পারে না। সো পেশেন্টগুলো ইউজুয়াল প্রেজেন্টেশন হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে। তাহলে ওল্ড এজে কোনো পেশেন্ট যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে, কোনো ম্যানিফেস্টেশন না থাকে, সিমটমস বা কোনো সাইন না থাকে, অনলি অ্যানিমিয়া বাদে, তাহলে মোস্ট লাইকলি এটা হচ্ছে কোলন কার্সিনোমা, এবং সাইটটা মোস্ট কমন হচ্ছে সিকাম। তাহলে সিকাল কার্সিনোমাগুলো এই ধরনের অ্যাসিম্পটোমেটিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে ওল্ড এজে কোনো পেশেন্ট যদি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের অবশ্যই কোলোনোস্কোপি করতে হবে। এরপরে আমাদের আপার যে এন্ডোস্কোপি লাগতে পারে। আর যদি ইয়ং পেশেন্ট হয়, এই ধরনের একটা পেশেন্ট, ইয়ং পেশেন্ট যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রেজেন্ট করে, তাহলে আমাদের ফার্স্ট ডায়াগনোস হবে সিলিয়াক ডিজিজ। তাহলে বয়সটা খুবই ইম্পর্টেন্ট। বয়স্ক রোগী আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে কার্সিনোমা আগে চিন্তা করব, ইয়ং পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করলে সিলিয়াক ডিজিজ আগে চিন্তা করব। আর এর সাথে ডায়রিয়া প্যাটার্নও দেখতে হবে। যদি ব্লাডি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আলসারিক কোলাইটিসটা ইয়ং পেশেন্টের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল আসবে। Her diagnosis fits best with this clinical picture. A 67-year-old man presented to the emergency department with epigastric and left upper quadrant pain for the third time in a year. মানে রিকারেন্ট এপিগ্যাস্ট্রিক পেইন হইতেছে, এর সাথে কি আছে পেশেন্টের ডায়রিয়া ফর অ্যারাউন্ড 18 মান্থস, সাথে ওয়েট লস আছে 12.7 কেজি। The paramedics who visited his accommodation noticed empty whiskey bottles by the rubbish bin, serum amylase within normal range. মানে পেশেন্টের একটা লং টাইম হিস্ট্রি আছে এপিগ্যাস্ট্রিক পেইন, ডায়রিয়া অ্যান্ড ওয়েট লস। তাহলে খুবই ক্লাসিক্যাল সিনারিও। এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটিসের একটা ক্লাসিক্যাল সিনারিও। তাহলে এই প্যাটার্নটা মনে রাখা লাগবে আমাদের। এপিগ্যাস্ট্রিক পেইন প্লাস ডায়রিয়া, ডায়রিয়াগুলো হবে ইউজুয়ালি ম্যালঅ্যাবজর্পশনের টাইপের, আর এর সাথে ওয়েট লস। তাহলে এই সিনারিও যদি থাকে, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটিস। তাহলে পেপটিক আলসার ডিজিজ এটাই এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি ওয়েট লস বা ডায়রিয়া এটা খুবই আনকমন। অ্যাকিউট প্যানক্রিয়াটিস পেশেন্টগুলোর ক্ষেত্রেও ডায়রিয়া এবং ওয়েট লস আনকমন, ইউজুয়ালি অ্যাকিউট প্রেজেন্টেশন থাকবে। সিরোসিস পেশেন্টের সাথে ডায়রিয়া কোনো রিলেশন নাই, এপিগ্যাস্ট্রিক পেইনও ইউজুয়ালি হয় না। সিলিয়াক ডিজিজ পেশেন্টগুলো অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, প্লাস ডায়রিয়াও থাকতে পারে, ওয়েট লসও থাকতে পারে। এই তিনটা সিলিয়াক ডিজিজের সাথেও অনেক সময় মিল হইতে পারে। তবে সিলিয়াক ডিজিজের পেশেন্টগুলো যে অ্যাবডোমিনাল পেইন হয়, এটা একদম টিপিক্যাল এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে পেশেন্টের বয়সটা 67 বছরের ওল্ড মেল পেশেন্ট। সিলিয়াক ডিজিজ ইউজুয়ালি হয় ইয়ং এজে বা ইয়ং অ্যাডোলেসেন্ট বলা যেতে পারে, ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয় যেহেতু অটোইমিউন ডিজিজ। আরেকটা ক্লু কি আছে এখানে, এমটি হুইস্কি বোতল, তাহলে পেশেন্টের অ্যালকোহলিক একটা ক্লু দিছে। তাহলে সবগুলো মিলাই ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটিস। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের বয়স, প্রেজেন্টেশন, এগুলো ইম্পর্টেন্ট। এটা কি হয়েছে? এটা হয়েছে। এই পেশেন্টটার জন্য আমাদের ডায়াগনোসিস লাগবে। An 18-year-old woman admitted with a history of constipation, which has become increasingly troublesome over the past few months and is now non-responsive to laxatives. She tells you that she has been taking regular Senna for many years to try and help move her bowels. Examination findings almost normal. ইনভেস্টিগেশনের মধ্যে পেশেন্টের সব ফাইন্ডিংস ইজ অলমোস্ট নর্মাল। কোলোনোস্কোপিতে বলতেছে কি ব্রাউনিশ ডিসকালারেশন প্রেজেন্ট থ্রুআউট দ্য কোলন বাট নো মাস অর অ্যাবডোমিনাল ব্লাড ভেসেল আর্কিটেকচার। এই পেশেন্টের মেইনলি কনস্টিপেশন আছে, লং টার্ম ধরে সে ল্যাক্সিটিভ ইউজ করতেছে, সেনা ল্যাক্সিটিভ, আর এখন প্রেজেন্ট করছে কোলোনোস্কোপি একটা ফাইন্ডিংস যেখানে ব্রাউনিশ ডিসকালারেশন আছে। এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, মেলানোসিস কোলাই। তাহলে কোনো পেশেন্ট যদি লং টার্ম ল্যাক্সিটিভ ইউজ করে, বিশেষ করে সেনা এটাতে বেশি হয়, তাহলে এই ধরনের ল্যাক্সেটিভ লং টাইম ইউজ করলে অনেক সময় এই ধরনের কোলোনিক মিউকাসগুলো ডিসকালেশন হতে পারে, বিশেষ করে ব্রাউনিশ
পিগমেন্টেশন হতে পারে, যেটাকে টাইগার স্কিন অ্যাপিয়ারেন্স বলে অনেক সময়। তাহলে এটা হচ্ছে একটা বেনাইন কন্ডিশন। এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি ল্যাক্সেটিভ উইথড্রল করলে দেখা যাচ্ছে এটা রিকভারি হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে আলাদা এক্সট্রা কোনো ট্রিটমেন্ট লাগে না। তাহলে এটা হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে মেলানোসিস কোলাই। Which of the following is the next most appropriate investigation? A 60-year-old man presented with 7-month history of intermittent epigastric pain relating to back, associated with nausea and vomiting. He has lost 4 kg weight in the last 3 months, drinks 4 pints of beer and a bottle of wine every day, smokes 20 cigarettes per day, body mass index 19 kg meter per square, mild epigastric tenderness. তাহলে এরপরে তো খুব বেশি কিছু পড়ার দরকার নাই। তাহলে একজন অ্যালকোহলিক পেশেন্ট প্রেজেন্ট করছে লং টার্ম হিস্ট্রি অফ এপিগ্যাস্ট্রিক পেইন রিলেটিং টু ব্যাক, সাথে ওয়েট লস আছে পেশেন্টের এবং নস এন্ড ভমিটিং আছে। তাহলে ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তাহলে এই পেশেন্টের আমরা ইনভেস্টিগেশন কি করব? তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা ফার্স্ট একটা সিনারি পড়ছিলাম যে এক্সোক্রাইন ফাংশন ইনসাফিসিয়েন্সি দেখার জন্য আমরা ফিকাল ইলাস্টেস করি, কিন্তু এখানে ফিকাল ইলাস্টেস নাই, পেশেন্টের ডায়রিয়াও নাই, আমাদের ফিকাল ইলাস্টেস করার কথা এখানে বলা হয়নি, অপশনও নাই। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি? এক্সেলেন্ট। তাহলে সিটি অ্যাবডোমেন এটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন। কোলোনোস্কোপি করে এখানে কিছু পাবো না। 24 আওয়ার পিএইচ মনিটরিং এটা আমরা করি জার্ড কনফার্ম করার জন্য। তাহলে এখানে জার্ডের সিনারিওর সাথে কোনো মিল নাই। ইআরসিপি ভ্যালু কি? তাহলে ইআরসিপি এবং এমআরসিপি এই দুটো করে আমরা হচ্ছে হেপাটোবিলারি ইমেজিং দেখতে পাই। ইআরসিপি সমস্যা কি? এটা হচ্ছে একটা ইনভেসিভ প্রসিডিউর, কমপ্লিকেশনস হওয়ার রিস্ক বেশি। এখন যে পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে সেক্ষেত্রে আমাদের কোনো থেরাপিউটিক কোনো পারপোজ তো এখানে নাই। তাহলে ইআরসিপি আমরা কখন করি? এটা আমরা ক্লাসে বলছিলাম, যদি আমাদের থেরাপিউটিক কোনো উদ্দেশ্য থাকে, আমরা কোনো একটা স্টেন্টিং করবো বা কোনো স্টিচ আছে সেটাকে ডায়ালেশন করবো বা কোনো স্টোন রিমুভাল করবো, সেক্ষেত্রে আমরা ইআরসিপি চয়েস করি। আদারওয়াইজ যদি আমরা শুধু স্ট্রাকচার দেখতে চাই সেক্ষেত্রে এমআরসিপিটা বেশি প্রিফার করি। তাহলে এখানে যদি এমআরসিপি থাকতো সেক্ষেত্রে একটা কনফিউশন হতো যে আমরা এমআরসিপি আগে করবো নাকি সিটি আগে করবো। তাহলে এখানে এমআরসিপিটা অপশনে নাই। সেকেন্ড একটা হচ্ছে যে আমরা সিটি স্ক্যান করলে দুইটা বেনিফিট আছে, একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস স্ক্যান এটা বুঝতে পারবো, আবার যদি কোনো ম্যালিগনেন্সি সাসপেক্ট থাকে সেটা এখান থেকে আমরা আইডিয়া করতে পারবো। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ক্ষেত্রে আমাদের ইনভেস্ট অফ চয়েস আছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। আর যদি বলে যে এক্সোক্রাইন ফাংশন দেখার জন্য আমাদের চয়েস হচ্ছে ফিকাল ইলাস্টেস। আর যদি সিটি এটা কোনটা না থাকে, ইআরসিপি এমআরসিপি দুটো অপশন থাকে, সেক্ষেত্রে আনসার হবে এমআরসিপি। তাহলে হেপাটোবিলারি সিস্টেমের যদি আমরা শুধু ডায়াগনোসিস করতে চাই তাহলে সেক্ষেত্রে এমআরসিপি হচ্ছে বেস্ট চয়েস, আনলেস ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড। আর যদি আমরা থেরাপিউটিক পারপোজে ইউজ করতে চাই, যে আমরা কোনো একটা ইন্টারভেনশন করব সাথে ডায়াগনোস করব, সেক্ষেত্রে ইআরসিপি হবে প্রিফার্ড চয়েস। এরপর এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের বলতেছে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ইনভেস্টিগেশন। তাহলে ফার্স্ট আমাদের ডায়াগনোস করতে হবে, এরপর ইনভেস্টিগেশন। 28-year-old woman presents 6 months after the birth of her second child with increasing fatigue. তার মানে একটা ইয়ং ফিমেল পেশেন্ট ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করছে। পাস্ট হিস্ট্রির মধ্যে তার একটা আইবিএস হিস্ট্রি আছে যেটা 3 বছর আগে ডায়াগনোস হয়েছিল। পালস প্রেশার নর্মাল, বিএমআই নর্মাল। এক্সামিনেশন ফাইন্ডিংসের মধ্যে হিমোগ্লোবিন একটু কম আছে, ফেরিটিন এবং ফোলেট দুইটাই কম আছে। এর সাথে বিটেল নর্মাল, আদার ফাইন্ডিংস নর্মাল, অ্যালবুমিনটাও একটু কম আছে। তাহলে একটা ইয়ং ফিমেল পেশেন্ট ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করছে, এর আগে আইবিএস লাইক প্রেজেন্টেশন ছিল, আর ফেরিটিন এবং ফোলেট দুইটাই ডেফিসিয়েন্সি আছে। তাহলে ডায়াগনোসিস কি হবে? ইয়ং পেশেন্ট ফ্যাটিক আর হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড কম আছে। এক্সেলেন্ট।
তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে সিলিয়াক ডিজিজ। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সিলিয়াক ডিজিজের প্রেজেন্টেশন ভ্যারিয়েবল। পেশেন্টগুলো অনেক সময় ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিছু পেশেন্ট আছে শুধু ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করতে পারে। ডায়রিয়া নাই, ম্যালোজেশনের কোনো ফিচার্স নাই, যার শুধু অ্যানিমিয়ার কারণে পেশেন্টের উইকনেস, ফ্যাটিক এটা নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইনভেশন হবে অ্যান্টি টিস্যু ট্রান্সগ্লুটামাইনেজ অ্যান্টিবডি টেস্টিং। আমরা কোন ধরনের অ্যান্টিবডি এখানে দেখি মেইনলি? তাহলে আমরা এখানে মেইনলি দেখি আইজিএ অ্যান্টিবডি। তাহলে এখান থেকে আমরা আরো কয়েকটা কথা সিলিয়াক ডিজিজ পড়াশোনায় বলছিলাম। সিলিয়াক ডিজিজ পেশেন্টগুলো অনেক সময় আইজিএ ডেফিসিয়েন্সি থাকতে পারে। কোনো পেশেন্টে আমাদের যদি স্ট্রং সাসপিশন থাকে যে এটা সিলিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আইজিএ অ্যান্টিবডি করার পর যদি দেখি নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা নেক্সট কি করব? আইজিএ লেভেলটা চেক করব। তাহলে আইজিএ যদি ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে অনেক সময় নেগেটিভ টেস্ট আসতে পারে। আর কনফার্ম করার জন্য আমরা কি করব? আপার জিআই এন্ডোস্কোপি। তাহলে আমাদের কোশ্চেনটা ভালো খেয়াল করতে হবে যে কোশ্চেনে কি চাইছে। যদি বলে স্ক্রিনিং টেস্ট বা ইনিশিয়াল টেস্ট বা নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবডি টেস্ট করবো। আর যদি কোশ্চেনে বলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বা কনফার্মেটরি টেস্ট, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো আপার জিআই এন্ডোস্কোপি। এই পেশেন্টের ক্ষেত্রে বলছে কি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিস ডায়রিয়া? You are asked to review 53-year-old diabetic man who has diarrhea. He is currently taking metformin at total daily dose of 2 grams per day. Diarrhea appears to worsen with increasing metformin dose. মানে ডায়াবেটিক পেশেন্ট ডায়রিয়া প্রেজেন্ট করছে, মেটফর্মিন ডোজ বাড়ানোর পর ডায়রিয়া বেড়ে গেছে। ডায়রিয়ার কজটা কি? আচ্ছা, এটা আগে থেকে জানা না থাকলে অ্যান্সার করা কঠিন। তাহলে এটা একটু মনে রাখবেন, ডায়াবেটিক্স মেলিটাসের পেশেন্টের যদি ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে, তাহলে এটা কয়েকটা সিনারিও হইতে পারে। ফার্স্ট হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। তাহলে ডায়রিয়াতে যদি অটোনমিক নিউরোপ্যাথি হয়, এই পেশেন্টগুলোর ডায়রিয়া হতে পারে। 2 নম্বর হচ্ছে সিবো, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তাহলে সিবোর একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে যদি অটোনমিক নিউরোপ্যাথি হয়, সেক্ষেত্রে সিবো নিয়ে প্রেজেন্ট করতে পারে। থার্ড হচ্ছে ড্রাগ রিলেটেড, মেটফর্মিন, এটা অনেক সময় ডায়রিয়া করতে পারে বাই বাইল অ্যাসিড ম্যালাবজর্পশন। তাহলে বাইল অ্যাসিড, মেটফর্মিন হচ্ছে কি করে, বাইল অ্যাসিড অ্যাবজর্পশনকে ইনহিবিট করে। আরো কিছু মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে সে ডায়রিয়া করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিনারিওটা দেখতে হবে, সিনারিওতে কি বলছে। যদি দেখা যায় যে পেশেন্টের রিসেন্টলি মেটফর্মিনের ডোজ বাড়ানো হয়েছে, অথবা কোনো পেশেন্ট হাই ডোজে মেটফর্মিন পাচ্ছে তারপর ডায়রিয়া ডেভেলপ করছে, তাহলে অ্যান্সার আছে বাইল অ্যাসিড ম্যালাবজর্পশন। কোনো একটা পেশেন্টের লং টার্ম ডায়াবেটিস আছে, পেশেন্টের যদি অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ব্লোটিং এই ধরনের কমপ্লেন করে, তার মানে পেশেন্টের এক্সট্রা গ্যাস প্রোডাকশন হচ্ছে, এরকম যদি কোনো সিনারিও ক্লু সিনারিও থাকে, তাহলে ডায়াগনোস হবে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। আর যদি পেশেন্টের আদার্স নিউরোপ্যাথি ফিচার্স থাকে, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এগুলো থাকে, এর সাথে যদি পেশেন্টের আনকন্ট্রোলড হাইপারগ্লাইসিমিয়া থাকে, অল্টারনেটিং ডায়রিয়া থাকে, বিশেষ করে নোক্সান ডায়রিয়া যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে অটোনমিক নিউরোপ্যাথি। তাহলে এই পেশেন্টের সিনারিও যদি আমরা দেখি, তা হচ্ছে সে হচ্ছে হাই ডোজে মেটফর্মিন পাচ্ছে 2 গ্রাম পার ডে, আর মেটফর্মিন বাড়ানোর পর দেখা যাচ্ছে তার ডায়রিয়াটা বেশি খারাপ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মেন কজ কি? মেটফর্মিন। আর মেটফর্মিন কি হয় ডায়রিয়া করে? বাইল অ্যাসিড ম্যালাবজর্পশনের মাধ্যমে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে বাইল অ্যাসিড ম্যালাবজর্পশন। তাহলে ডায়াবেটিস মেলিটাসের পেশেন্টের ডায়রিয়া হলে এই 3টা জিনিস আমাদের একটু খেয়াল রাখা লাগবে, কি কারণে ডায়রিয়া হইতে পারে। Which treatment is most likely to help this patient's symptom? 29-year-old patient with severe ileocolonic Crohn's disease comes for a routine clinical review. She has had 20 centimeters of ileum resected 1 year ago and is currently on infliximab infusions. She reported 2-month history of watery diarrhea up to 6 times a day. She denies any abdominal pain, vomiting, or fever. Her weight has been stable.
Her last foreign travel was to Amsterdam last year, and she has not had any recent antibiotic use. On examination, her abdomen is soft and non-tender. ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এর মধ্যে হিমোগ্লোবিনটা কম আছে, আদার ফাইন্ডিংস মোটামুটি নর্মাল, সিআরপি নর্মাল, ফিকাল ক্যালপ্রোটেক্টিন নর্মাল। তাহলে পেশেন্টের এই যে ডায়রিয়া হইতেছে এটা ট্রিটমেন্ট কি হবে? তাহলে ফার্স্ট আমাদের জানা লাগবে এটা হচ্ছে যে ডায়াগনোসিস কি। তাহলে পেশেন্ট আগে থেকে ডায়াগনোসিস হচ্ছে ক্রোনস ডিজিজ, এখন পেশেন্ট প্রেজেন্ট করছে ডায়রিয়া নিয়ে, ইনক্রিজ ডায়রিয়া বা ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ডায়রিয়া। তাহলে ক্রোনস ডিজিজ পেশেন্টের কয়েকটা কারণে ডায়রিয়া বাড়তে পারে। একটা হচ্ছে যদি ফ্লেয়ার আপ হয়, কারণ আগে থেকে যে ক্রোনস ডিজিজ ডায়াগনোস ছিল সেটা হঠাৎ করে ফ্লেয়ার আপ হয়েছে। ক্রোনস ডিজিজ যেহেতু রিল্যাপসিং লিমিটিং প্যাটার্নে প্রেজেন্ট করে তাহলে এটা মাঝে মাঝে ভালো হতে পারে, মাঝে মাঝে ফ্লেয়ার আপ করতে পারে। 2 নম্বর কি হতে পারে, ক্রোনস ডিজিজের পেশেন্টগুলো অনেক সময় স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, সেখান থেকে পেশেন্টের সিবো ডেভেলপ করতে পারে। তাহলে সিবোর একটু আগে আমরা একটা কজ পড়লাম ডায়াবেটিক নিউরোপ্যাথি, আর একটা কথা হচ্ছে স্ট্রিকচার বা ক্রোনস ডিজিজের ক্ষেত্রে সিবো হতে পারে। থার্ড কি হতে পারে, ক্রোনস ডিজিজের পেশেন্টের যদি আইলেল রিসেকশন করা হয় তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে বাইল অ্যাসিড মেল অ্যাবজর্পশন হতে পারে। বাইল অ্যাসিড অ্যাবজর্পশনের মেইন সাইট কোনটা? আমরা গ্যাস্ট্রো ফার্স্ট ইয়ার ফিজিওলজিতে পড়ছিলাম। তাহলে টার্মিনাল আইলিয়াম থেকে মেইনলি অ্যাবজর্পশন হয় ভিটামিন বি12, বাইল সল্ট, বাইল অ্যাসিড এগুলা। তাহলে কোনো পেশেন্ট যদি টার্মিনাল আইলিয়ামে রিসেকশন করায় তাহলে এগুলোর ক্ষেত্রে বাইল অ্যাসিডটা ঠিকমতো অ্যাবজর্পশন হবে না। এই বাইল অ্যাসিডগুলো তখন কোলনে গিয়ে কোলনকে স্টিমুলেট করে ডায়রিয়া করতে পারে। তাহলে ক্রোনস ডিজিজ পেশেন্টের কয়েকভাবে ডায়রিয়া হতে পারে। এখন যদি কোনো পেশেন্টের ক্রোনস ডিজিজ ফ্লেয়ার আপ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা যদি ইনফ্লামেটরি ডিজিজ তাহলে সিআরপি, ক্যালপ্রোটেক্টিন এগুলো লেভেল বেড়ে যাবে, ইএসআর বেড়ে যাবে, ডাব্লিউসি কাউন্ট বেড়ে যাবে। এই পেশেন্টের ক্ষেত্রে কি দেখতেছি সবগুলাই নর্মাল, তার মানে পেশেন্টের ক্রোনস ডিজিজ আসলে ফ্লেয়ার আপ হয় নাই, ক্রোনস ডিজিজ আগের মতোই আছে এবং কন্ট্রোল আছে। তাহলে সমস্যা কোথায়, পেশেন্টের এই যে আইরিয়াল রিসেকশন হয়েছে, তাহলে আইরিয়াল রিসেকশন হওয়ার পরে পেশেন্টের মেইনলি বাইল অ্যাসিডটা ঠিকমতো অ্যাবজর্পশন হচ্ছে না। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে বাইল অ্যাসিড মেল অ্যাবজর্পশন। এবং বাইল অ্যাসিড মেল অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন ইউজ করি, যেটা কোলেস্টাইরামিন নামে পাওয়া যায়। তাহলে এখানে অ্যান্সার হবে কোলেস্টাইরামিন। আর যদি পেশেন্টের সিবো হতো, তাহলে যদি পেশেন্টের বাওয়েল ডিস্টেনশন, অ্যাবডোমিনাল ব্লোটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এই ধরনের কমপ্লেন থাকতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো সিবো। তখন আমাদের ট্রিটমেন্ট হতো মেট্রোনিডাজল বা রিফ্যাক্সিমিন এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলা। আর এই পেশেন্টের যদি সিআরপি ভেরি হাই লেভেল থাকতো, ক্যালপ্রোটেক্টিন বেশি, ডাব্লিউসি কাউন্ট বেশি, তার মানে যদি কোনো যে ফ্লেয়ার আপ হতো সেক্ষেত্রে আমরা চয়েস করতাম কি স্টেরয়েড বা এলিমেন্টাল ডায়েট এগুলো, তখন মানে কোন ডিজিজের ট্রিটমেন্টটা তখন আমরা আরেকটু বাড়ানোর চেষ্টা করতাম। তাহলে সিনারিওটা ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশন ফাইন্ডিংসগুলোও ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট অ্যাক্লেশিয়া ইজ কারেক্ট? তাহলে এখানে সিনারিওটা পড়বো না। অ্যাক্লেশিয়া ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট? তাহলে ফার্স্টে যদি আমরা দেখি ডিক্রিজ রিস্ক অফ ইসোফেজিয়াল অ্যাডিনোকার্সিনোমা, তাহলে অ্যাক্লেশিয়া কি করে, এটা কি রিস্ক কমায় নাকি বাড়ায়? এটা হচ্ছে মেইনলি রিস্ক বাড়ায়, এবং সেটা অ্যাডিনোকার্সিনোমা না, স্কোমার্সেল কার্সিনোমা। দেন হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোইং লিকুইডস বাট নট সলিড, তাহলে এটাও ফলস। অ্যাক্লেশিয়া ক্ষেত্রে বোথ সলিড অ্যান্ড লিকুইড দুইটাতেই ডিফিকাল্টি থাকে। ফেইলিয়ার অফ রিল্যাক্সেশন অফ লোয়ার স্পেশাল স্পিংটার, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখানে কি হয়, লোয়ার স্পেশাল স্পিংটারটা রিল্যাক্স করতে পারেন না, আর একটা হচ্ছে যে ইসের যে ইসোফেজিয়াল ওয়ালের যে মোটালিটিটা ডিমিনিশ থাকে। এরপর ইনক্রিজড ইনসিডেন্স অফ সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজের সাথে অ্যাক্লেশিয়ার তেমন কোনো রিলেশন নাই। স্মল বাউল ডিসমর্টালিটি এটার সাথে রিলেশন নাই, ডিসমর্টালিটি হয় মেইনলি হচ্ছে ইসোফেগাসে। Based on the most likely cause of this diarrhea, what would be the best initial treatment option? A 54-year-old woman with systemic sclerosis was referred to the clinic with chronic diarrhea.
তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্ট ডায়রিয়া প্রেজেন্ট করছে, ট্রিটমেন্ট কি হবে? সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের ডায়রিয়ার কজ কি, এটা আমাদের আগে জানা লাগবে। তাহলে এই ধরনের একটা সিনারিও এবার পরীক্ষা আসছে এফসিবিএস এ। সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টগুলো ডায়রিয়া কেন হয়? মানে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এটা হচ্ছে যে কজ আমরা করছিলাম কি কি মনে আছে? একটা ছিল হচ্ছে যদি এইচসিএল সিক্রেশন কমে যায়, একটা হচ্ছে যদি মোর্টালিটি ইম্পেয়ার্ড হয়, আর একটা হচ্ছে হাইপো গামাগ্লোবুলিনিয়া। এই যে মোর্টালিটি ইম্পেয়ার্ড যদি হয়, মানে গ্যাস্ট্রিক মোর্টালিটি যদি ঠিক মতো মেনটেন না হয়, তাহলে কি হয়? ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় বেশি। এই মোর্টালিটি হ্যাম্পার হতে হয় কয়েকটা কারণে। একটা যদি অটোনমিক নিউরো বেশি ডেভেলপ করে, যেটা আমরা পড়লাম যে ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে হইতে পারে। এরপর হচ্ছে যদি সিস্টেমিক স্ক্লেরোসিস যদি হয়, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হয়? যে স্মুথ মাসেলগুলো আছে, এই মাসেলগুলা মোটালিটি হ্যাম্পার্ড হয়, এখানেও সিবো হইতে পারে। আরেকটা হইতে পারে যদি স্ট্রিকচার ফর্মেশন হয়, যেমন ক্রনস ডিজিজের ক্ষেত্রে। তাহলে সিবোর আমরা আজকে 3টা কজ পড়লাম অলরেডি: ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে ক্রনস ডিজিজ বা স্ট্রিকচার কোনো হয়, এখন একটা পড়লাম সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে এখানে ট্রিটমেন্ট কি হবে? মেট্রোনিডাল থেরাপি। তাহলে এখানে সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়ার কজ হচ্ছে সিবো, ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে রিফ্যাক্সিমিন। এখানে যেহেতু রিফ্যাক্সিমিন অপশনটা নাই, তাহলে সেক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল, কোএমএক্সিক্লাব এই ধরনের ড্রাগগুলো সার্চ করতে পারি। যদি রিফ্যাক্সিমিন থাকে তাহলে রিফ্যাক্সিমিন ফার্স্ট অপশন, মানে অ্যান্সার হবে আর কি। এরপরে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন: 75-year-old man with a history of atrial fibrillation and peripheral vascular disease presented to the emergency department, abdomen distended and tender, plain abdomen that showed thumb printing at the site of splenic flexure. Blood testing reveals evidence of mild dehydration and slightly raised neutrophil count. এক্সেলেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে ইসকেমিকুলাইটিস। তাহলে এটা বহুবার ডিসকাস করা হয়েছে। ক্লাসিক্যাল সিনারিও হচ্ছে ওল্ড এজের পেশেন্ট থাকবে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ইসকেমিক হার্ট ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই ধরনের একটা সিনারিও থাকতে পারে, অথবা ভাস্কুলাইটিস থাকতে পারে। মোস্ট অফ দ্য কেসে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা পেরিফেরাল ভাস্কুলার এই ধরনের একটা সিনারিও থাকবে। পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে অ্যাবডোমিনাল পেইন নিয়ে, আর হচ্ছে পালপিল ব্লিডিং থাকতে পারে। আর ইনভেস্টিগেশন করলে ইউজুয়ালি আমরা থাম্ব প্রিন্টিং সাইন পাই ডিউ টু মিউকোসাল ইডিমা। আর মোস্ট কমন সাইট হচ্ছে কোনটা? স্প্লেনিক ফ্লেকচার। তাহলে এটা মনে রাখা লাগবে, স্প্লেনিক ফ্লেকচারে এটা বেশি হয়। ইনভেস্টিগেশন করলে ডাব্লিউবিসি কাউন্ট বেশি পাওয়া যেতে পারে, ইনফ্লামেটরি মার্কার, অ্যামাইলেজ এগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা, এটা তো ইনফিরিয়র হবে, এটা স্প্লেনিক ফ্লেকচারে ইনফিরিয়রটা বেশি হয়। Which of the following describes the primary mechanism of action of lactulose in GIT? এটা মুখস্থ করছেন, এগুলো কোশ্চেন আছে টাইম সেভের জন্য ভালো আর কি। ল্যাকটুলোজের মেকানিজম অফ অ্যাকশন কি? এটা হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভস, এবং ল্যাকটোজ আমরা মেইনলি ইউজ করেছে হেপাটিক এনকেফালোপ্যাথিতে। এটা একটু মনে রাখা লাগবে। আমি একটু তাড়াতাড়ি যাই, অনেক টাইম বেশি হয়ে গেছে ক্লাসে। ইন পেশেন্ট উইথ সিরোসিস হুইচ ফিচার্স ইজ ক্যারেক্টারিস্টিক অফ পোর্টাল হাইপারটেনশন, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল পরীক্ষা হোক বা পজিশন পরীক্ষা হোক, এই ধরনের কোশ্চেন আসে কমনলি। তাহলে পোর্টাল হাইপারটেনশনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি? এক্সেলেন্ট, ইসোফেজিয়াল ভ্যারিসেস। তাহলে এটা ডেভিডসনের বক্সে আছে, মাঝখানে অনেকবার ডিসকাস করা হয়েছে। তাহলে পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল ফেস হচ্ছে স্প্লেনোমেগালি। যদি বেস্ট অ্যান্সার বলে তাহলে অ্যান্সার হবে স্প্লেনোমেগালি। যদি এটা অপশন না থাকে সেক্ষেত্রে ইসোফেজিয়াল বা গ্যাস্ট্রিক ভ্যারিসেস যদি থাকে সেটা, অথবা ক্যাপুট মেডুসা, ডাইলেটেড ভেইন যদি থাকে অ্যাবডোমিনাল ওয়ালে,
তাহলে এগুলো সবই হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স। What is the next most appropriate treatment for this patient? 41-year-old man present with 5-year history of recurrent episodes of bloody diarrhea. He had been diagnosed with ulcerative colitis, but despite regular treatment with adequate doses of sulfasalazine, he had several exacerbations of disease, which had required several weeks of corticosteroid to control the flare-up. Excellent. তাহলে আলসারেটিভ কোলাইটিস পেশেন্টের ইউজুয়ালি আমরা হচ্ছে সালফাসালাজাইন বা অ্যামোনোস্যালিসাইলিক অ্যাসিড এগুলো হচ্ছে ফার্স্ট চয়েস হিসেবে ইউজ করি। যদি এগুলোতে রেসপন্স না করে সেকেন্ড ট্রিটমেন্ট অপশন হচ্ছে থায়োপিদিন গ্রুপের ড্রাগস বা অ্যাজাথিওপ্রিন। একটা কোশ্চেন বাদ গেল না, অন্য পরে আছে। Which of the following would be the most strongly suggest an organic rather than functional cause? তাহলে এটা হচ্ছে মেইনলি আইবিএস রিলেটেড কোশ্চেন। আইবিএস হচ্ছে আমরা বলছিলাম এটাকে ইউজুয়ালি ফাংশনাল ডিজিজ হিসেবে চিন্তা করা হয়। তাহলে কোন সিমটমস থাকলে আমরা আইবিএস এর বদলে কোন একটা অর্গানিক ডিজিজ আছে এটা চিন্তা করব। তাহলে ফার্স্ট যে চারটা ফিচার আছে অ্যাবডোমিনাল ব্লোটিং, পেইন, অল্টারনেটিং ডায়রিয়া, কনস্টিপেশন, মিউকাস পাজেক্টাম, এই সবগুলাই হচ্ছে আইবিএস এর সিমটমস। তাহলে আইবিএস এ অল্টারনেটিং ডায়রিয়া, কনস্টিপেশন থাকতে পারে, ডায়রিয়ার ফর্ম হিস্টুলের ফর্ম এবং ফ্রিকোয়েন্সি দুইটা চেঞ্জ হতে পারে। এক্সেপশন হচ্ছে নক্সানাল ডায়রিয়া। কোনো পেশেন্ট যদি নক্সানাল ডায়রিয়া কমপ্লেন করে তাহলে এটা ইন্ডিকেট করে কোনো একটা অর্গানিক প্যাথোলজি আছে। তাহলে রেড ফ্ল্যাগ সাইন অফ আইবিএস, সেখানেও আমরা দেখবো যে নক্সাল ডায়রিয়া থাকলে পেশেন্টগুলা এটা সেটা রেড ফ্ল্যাগ সাইন। এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে তাহলে কোলোনোস্কোপি করে দেখতে হবে যে পেশেন্টের কোনো ম্যালিগনেন্সি আছে কিনা। যে কোনো পেশেন্টের যদি নক্সানাল সিমটমস থাকে, এটা হচ্ছে নক্সানাল ডায়রিয়া হোক কিংবা যদি নক্সানাল পলিডিপসিয়া থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে এটা অর্গানিক প্যাথোলজি। এখান থেকে একটা কমন বিষয় আছে যে পেশেন্টগুলো যেগুলো ফাংশনাল সিমটমস এইগুলা ইউজুয়ালি ডিউরিং স্লিপ বা এট নাইট এই সিমটমসগুলো ইউজুয়ালি থাকে না। তাহলে কোনো পেশেন্টের যদি সিউডো সিজার হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন সিজারগুলো ইউজুয়ালি দিনের বেলায় অন্যান্য লোকজনের সামনে বেশি হয়, রাতের বেলায় ইউজুয়ালি তার সিজার অ্যাক্টিভিটি থাকে না। তারপরে ফাংশনাল ডায়রিয়া যেমন আইবিএস এর ক্ষেত্রে এই পেশেন্টগুলো ইউজুয়ালি রাতে কোনো ডায়রিয়া হয় না, দেখা যায় সকালের দিকে বা দিনের বেলায় বেশি হয়। তারপরে যারা পানি বেশি খায় যেমন সাইকোজেনিক পলিডিপসিয়া, তাহলে এই পেশেন্টগুলো ইউজুয়ালি রাতে খুব বেশি পানি খায় না, এরা হচ্ছে দিনের বেলায় পানি বেশি খায়। তাহলে যে কোনো ফাংশনাল সিমটমস ইউজুয়ালি রাতে কম থাকে। তাহলে রাতে যদি কোনো সিমটমস থাকে, নক্সানাল সিমটমস থাকে, সেটা সিগনিফিকেন্ট এবং অর্গানিক প্যাথোলজি বেশি ইন্ডিকেট করে। Which of the following disorders is most strongly associated with H. pylori infection? এটা অনেকবার ডিসকাস করা হয়েছে। H. pylori সাথে কি কি ডিজিজ হতে পারে? গ্যাস্ট্রিক লিম্ফোমা, তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক লিম্ফোমা, পেপটিক আলসার ডিজিজ, এগুলো সবই হচ্ছে। আর একটা হচ্ছে মেলটোমা, এগুলো হচ্ছে H. pylori ডিজিজ। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে ডিউডেনাল আলসার, আর বাকিগুলো মনে রাখা লাগবে কারণ এগুলো ক্যান্সার হলেও এগুলো H. pylori রেডিয়েশন থেরাপি দিলে পেশেন্টের রেসপন্স পায়। Which of the following is appropriate with respect to consideration before starting therapy? 29-year-old woman comes to the gastroenterology clinic for reviews. She has Crohn's disease that has been resistant to therapy with oral budesonide, and you are considering starting azathioprine therapy. She tells you that her mother was treated with azathioprine for arthritis and had problems with low WBC count. মানে পেশেন্টের ক্রনস ডিজিজ, তার ওরাল স্টেরয়েড বিউটেসনাইড শুরু করা হয়েছে, রেসপন্স করা নেই, এখন এজাথোপ্রিন শুরু করতে যাচ্ছেন। সমস্যা হচ্ছে তার মায়ের ক্ষেত্রে এজাথোপ্রিন দেওয়া হয়েছিল, তার লো ডাব্লিউসি কাউন্ট ছিল, মানে একদম সাইটিস ডেভেলপ করছিল। তাহলে কি টেস্ট করতে চান? এক্সেলেন্ট। তাহলে আমরা কি দেখবো? টিপিএমটি এনজাইম, থায়োপিদিন মিথাইল ট্রান্সফারেজ এনজাইম অ্যাক্টিভিটিটা দেখবো। তাহলে টিপিএমটি কাজ কি? এটা হচ্ছে এজাথোপ্রিন মেটাবলিজম করে। এজাথোপ্রিনে একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা বোন ম্যারো সাপ্রেশন করে। বোন ম্যারো সাপ্রেশন করলে কি হবে?
পেশেন্টের সেল কাউন্টগুলো কমে যাবে, পেশেন্টের ইমিউনো সাপ্রেসড হয়ে যাবে আরো বেশি। এখন এই অ্যাজোথ্রোপিনকে মেটাবলিজম করে কি টিপিএমটি এনজাইম। তাহলে কোনো পেশেন্ট যদি টিপিএমটি এনজাইম অ্যাক্টিভিটি কম থাকে, জেনেটিক্যালি ডিমিনিশড থাকে, তাহলে তার ক্ষেত্রে অ্যাজোথ্রোপিন মেটাবলিজমটা হবে না। অ্যাজোথ্রোপিন যদি মেটাবলিজম না হয় তাহলে বডিতে অ্যাজোথ্রোপিন লেভেলটা বেশি হবে, অ্যাজোথ্রোপিন রিলেটেড যে অ্যাডভান্সড ক্লাস সেগুলো বেশি হবে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে বোন ম্যারো সাপ্রেশন হওয়ার রিস্ক থাকবে বেশি। এই কারণে কোনো পেশেন্টকে আমরা যদি অ্যাজোথ্রোপিন দিতে চাই তাহলে এর আগে অবশ্যই আমাদের টিপিএমটি এনজাইমটা চেক করতে হবে। আগে টেস্ট করার জন্য দেশের বাইরে পাঠানো লাগতো, এখন খুব সম্ভবত বাংলাদেশে টেস্ট অ্যাভেলেবল। তাহলে অ্যাজোথ্রোপিন খুব কমনলি আমরা বিভিন্ন পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি, বিশেষ করে ইনফ্লামেটরি যে ডিজিজ আছে। তাহলে এই পেশেন্টগুলো অ্যাজোথ্রোপিন আমরা যদি প্রেসক্রাইব করি এর আগে টিপিএমটি লেভেলটা চেক করতে হবে। তাহলে এখানে আমরা অ্যাজোথ্রোপিনের একটা অ্যাডভার্স ইফেক্ট জানলাম কি বোন ম্যারো সাপ্রেশন। আর কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে? অ্যাডভার্স ইফেক্ট অনেক আছে, আমরা যেরকম ফার্মাকোলজিতে পড়তাম ওই ধরনের অ্যাডভার্স পড়ে লাভ নাই। তাহলে যেগুলো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট আমরা শুধু সেগুলো পড়বো। একটা হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন। আর কি করতে পারে? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাডভার্স ইফেক্ট। আরেকটা ইম্পর্টেন্ট মনে রাখা লাগবে, লং টার্ম ইউজ করলে ম্যালিগনেন্সি রিস্ক বাড়ায়, বিশেষ করে লিম্ফোমা। আরেকটা হচ্ছে কি নন মেলানোমা স্কিন ক্যান্সার। তাহলে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট, এগুলো মনে রাখা লাগবে। আরেকটাও সুসংবাদ আছে মনে রাখ, which medication should she start? 62-year-old woman presents to her GP with a 4-month history of non-bloody diarrhea. There is no associated abdominal pain. She also reports multiple episodes of increased shortness of breath with wheeze and almost daily facial flushing. Around 5 kg weight loss. She is postmenopausal and there is no history of any foreign travel. Colonoscopy is entirely normal. CT abdomen and pelvis shows a small tumor in the bowel with metastasis to liver. A decision is made for surgical resection and for the patient to commence medication beforehand. Phenoxybenjamin, এটা ডায়াগনোসিস কি? পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে ডায়রিয়া, এর সাথে ফ্ল্যাশিং আছে, ওয়েট লস আছে, আর একটা টিউমার পাওয়া গেছে, স্মল বাওয়েল টিউমার উইথ মেটাস্টেসিস টু লিভার। তাহলে ডায়াগনোসিস ঠিক আছে, এটা একটা নিউরো এন্ডোক্রাইন টিউমার, কিন্তু কোন ধরনের টিউমার এটা? কোনো পেশেন্ট যদি ডায়রিয়া, ফেশিয়াল স্প্ল্যাশিং, শর্টনেস অফ ব্রেথ, হুইজিং এগুলো থাকে তাহলে ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট, কার্সিনয়েড টিউমার এবং ডায়াগনোসিসে কার্সিনয়েড সিন্ড্রোম। তাহলে ওয়াটারি বা নন ব্লাডি ডায়রিয়ার সাথে ফেশিয়াল ফ্ল্যাশিং, শর্টনেস অফ ব্রেথ উইথ হুইজিং, ওয়েট লস, এটা ইন্ডিকেট করে এটা হচ্ছে কার্সিনয়েড সিন্ড্রোম ডিউ টু কার্সিনয়েড টিউমার। এবং এই সিমটমসগুলো কেন হচ্ছে? ডিউ টু রিলিজ অফ এক্সেসিভ সেরোটোনিন। তাহলে আমাদের এমন কোনো ড্রাগ ইউজ করা লাগবে যেটা হচ্ছে সেরোটোনিন সিক্রেশনকে ইনহিবিট করে। এক্সেলেন্ট। তাহলে অক্ট্রিওটাইড বা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। আমরা যখন গ্যাস্ট্রিও ফিজিওলজি পড়ছিলাম তখন বলছিলাম যে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ সবকিছুকে ইনহিবিট করে। এটা গ্যাস্ট্রিন সিক্রেশনকে ইনহিবিট করতে পারে, গ্রোথ হরমোন সিক্রেশন ইনহিবিট করতে পারে, ইনসুলিন সিক্রেশন ইনহিবিট করতে পারে, ভিআইপি সিক্রেশন ইনহিবিট করতে পারে, সেরোটোনিন সিক্রেশন ইনহিবিট করতে পারে। এবং এটা ইউজ আমরা বলছিলাম যেহেতু গ্যাস্ট্রিনকে ইনহিবিট করে, সো আমরা জোলিং-গ্যালিসন সিনড্রোম বা গ্যাস্ট্রিনোমাতে ইউজ করতে পারি ফর সিমটোমেটিক ট্রিটমেন্ট। গ্রোথ হরমোন যেহেতু ইনহিবিট করে, সো আমরা অ্যাক্রোমেগালিতে ইউজ করতে পারি। ইনসুলিন রিলিজ ইনহিবিট করে, সো এটা আমরা ইনসুলিনোমাতে অথবা সালফোনিউরিয়ার টক্সিসিটি যদি ডেভেলপ করে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। এটা ভিআইপি ইনহিবিট করে, সো ভিআইপি ওমা রিলেটেড ডায়রিয়াতে আমরা ইউজ করতে পারি। সেরোটোনিন সিক্রেশন ইনহিবিট করে, এই জন্য এটাকে আমরা যে কার্সিনয়েড সিনড্রোমেও ইউজ করতে পারি ফর সিমটোমেটিক পারপোজ। তাহলে যে কোনো সিক্রেটরি ডায়রিয়াতে আমরা মানে এই রিলেটেড যেগুলো নিউরোএন্ডোক্রাইন টিউমার রিলেটেড সিক্রেটরি ডায়রিয়া এগুলোতে আমরা
সোমাটোস্টেন অ্যানালগ ইউজ করতে পারি, যেটা অক্ট্রিওটাইড নামে পাওয়া যায়। ফিনক্সিবেনজামিন কোথায় ইউজ করি আমরা? ফিওক্রোমোসাইটোমা। তাহলে এটা হচ্ছে নন সিলেক্টিভ আলফা ব্লকার, মেইনলি ইউজ করা হয় ব্লাড প্রেশার কমানোর জন্য ফিওক্রোমোসাইটোমা পেশেন্টগুলোর ক্ষেত্রে। তাহলে ফিওক্রোমোসাইটোমার ক্লাসিক্যাল সিনারিও কেমন থাকে এটা তাহলে জানা লাগবে। এই পেশেন্টগুলো ইউজুয়ালি হাইপার টেনশন রিলেটেড যে অ্যাডভার্সিটিগুলো সেগুলো প্রেজেন্ট করে। তাহলে রেজিস্ট্যান্ট হাইপার টেনশন থাকে, পেশেন্টের অ্যাংজাইটি থাকে, তারপর হচ্ছে অনেক সময় হেডেক থাকতে পারে, তারপর হচ্ছে ডিজিনেস থাকতে পারে। এগুলো ইউজুয়ালি প্যারাক্সিজমাল ফিচার্স থাকে। মানে মাঝে মাঝে পেশেন্টগুলো হাইপার টেনশন থাকে, মাঝে মাঝে ডায়াবেটিসের কারণে পেশেন্টগুলো হচ্ছে হাইপো হয়ে যায়, হাইপার টেনশন ডেভেলপ হয়। তাহলে এই অল্টারনেটিং একটা সিচুয়েশনের কারণে পেশেন্টের প্যারাক্সিজমাল অফ সিমটমস থাকে। এর সাথে ওয়েট লস থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে। তাহলে সেই সিনারিটা তো হচ্ছে আলাদা। পোস্টাল হাইপারটেনশন, ডিজিনেস এগুলো থাকে। তাহলে ফিওক্রোমোসাইটোমা যদি সিনারিও থাকে সেটা প্রেজেন্টেশন থাকবে আলাদা, সেক্ষেত্রে আমরা ফিনোক্সিবেনজাম ইউজ করবো। আর এটা হচ্ছে কার্সিনোজেনিক সিনারিও। তাহলে ডায়রিয়ার সাথে ফ্ল্যাশিং, হুইজিং এগুলো থাকতেছে অ্যান্সার সেরাটিন সিনড্রোম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। হোয়াট উড বি ইয়োর নেক্সট কোর্স অফ অ্যাকশন? A 30-year-old postman was admitted to hospital with a hematemesis. He had been drinking several cans of cider a day for more than 10 years and on previous gastroscopy was noted to have varices. On examination, he was deeply jaundiced but alert with stigmata of CLD. Blood pressure was 95 by 50 milliliter mercury and pulse 130 beat per minute. After appropriate resuscitation, blood pressure এখন ভালো, pulse মোটামুটি ভালো. He was still vomiting and small amounts of fresh blood. তাহলে পেশেন্টের হচ্ছে সিএলডিয়া ছিল, ভ্যারিসিয়াল রাপচার হয়েছে, সেখান থেকে পেশেন্ট হেমাটাইমেসিস নিয়ে প্রেজেন্ট করছে। এখন আমাদের ট্রিটমেন্ট অপশন কি হবে? ফার্স্টে ইন্টারভেনাস সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন ইউজ করি আমরা যদি কোনো ড্রাগ অ্যাভেলেবল না হয়, এর আগে অন্য ড্রাগ ইউজ করি আমরা। এক্সেলেন্ট। তাহলে আইভি টার্লিপ্রাসিন। তাহলে আমাদের মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট চয়েস হবে আইভি টার্লিপ্রাসিন। যদি টার্লিপ্রাসিন অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আমরা অক্টিওটাইড ইউজ করতে পারি, তবে এটা ইউজুয়ালি ইউজ করা হয় না। তাহলে আমাদের জন্য মেইন হচ্ছে আইভি টার্লিপ্রাসিন। মেডিকেল ট্রিটমেন্টে যদি রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা পেশেন্টের এন্ডোস্কোপি এবং ব্যান্ডিং করতে পারি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট। তাহলে ফার্স্ট লাইন হচ্ছে আইভি টার্লিপ্রাসিন। কন্ট্রাইন্ডিকেটেড যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে বা করোনারি আর্টারি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না। ওকে, তাহলে এটা 4 কোশ্চেন নেই। তাহলে আমাদের কোশ্চেন ডিসকাশনের মেইন উদ্দেশ্য আমরা প্রথমে বলছি, আবার বলতেছি, মেইন হচ্ছে মানে কোশ্চেনের প্যাটার্ন বোঝা বা ডিজিজ গুলো যখন আমরা পড়ি, ডিজিজে তো অনেক কিছু লেখা আছে ডেভিডসনে, তাহলে কোন কোন পয়েন্ট গুলো আমাদের মেইনলি লাগবে। তাহলে যে কোনো ডিজিজের ক্লাসিক্যাল সিনারিও নিজে নিজে মনে মনে সেট করতে হবে, এই সিনারিওগুলো দিয়ে যে পরীক্ষায় এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে। যে কোনো ডিজিজ পড়াশোনায় তার মেইন পয়েন্টগুলো, প্লাস প্রত্যেকটা ডিজিজ পড়াশোনায় একটা ডিফারেন্সিয়াল করে চিন্তা করবেন। ক্রনিক পেনক্রিয়াটাইটিস ডিফারেন্সিয়াল কি হইতে পারে, তারপর হচ্ছে সেভরিন সিনো ডিফারেন্সিয়াল কি হইতে পারে, সেইগুলো থেকে আমি কিভাবে আলাদা করবো। আর নিজে যদি সিনারিও বুঝতে না পারি বা চালাতে না করতে হয়, তাহলে কোশ্চেনের সিনারিওগুলো দেখতে হবে যে প্রশ্নগুলোতে কিভাবে আলাদা অপশন দিয়ে কি কি থাকে এবং সেই অপশনগুলো থেকে আমি কিভাবে আলাদা করবো। তাহলে কোশ্চেন সলভ করার মেইন টার্গেট হচ্ছে এটা। এখান থেকে কোশ্চেন কমন পড়বে এটা এক্সপেক্টেড না, কিন্তু এইভাবে যদি আমরা পড়ি তাহলে যে কোনো থেকে কোশ্চেন করলেই অ্যান্সার করা যাবে। তাহলে ডায়রিয়া যদি আমরা মেইন সিমটমস হয়, যে কোনো ডেভিডসন যে কোনো চ্যাপ্টারের প্রথমে সিমটমস অ্যানালাইসিস দেওয়া থাকে। এটা ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, এপিগ্যাস্ট্রিক পেইন, অ্যাবডোমিনাল পেইন বা যে কোনো কিছু হতে পারে। তাহলে যে বক্সগুলো দেওয়া আছে ওই বক্সগুলো থেকে আমাদের কজ দেখবো, কিভাবে আমরা আলাদা করবো এটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তাহলে এসবি সলভ হবে, এই সহজ হবে, না হলে এসবি তো কখনো এইভাবে ডিরেক্টলি কমন থাকে কম। ডেভিডসনের প্রথমে দেখবেন ক্রনিক ডায়রিয়া একটা বক্স আছে, স্মল বাউল অরিজিন ডায়রিয়া ক্যারেক্টারিস্টিক্স কেমন থাকে, লার্জ বাউলে কেমন থাকে, ম্যালাইজেশনের ফিচার্স কেমন থাকে, প্রত্যেকটা মধ্যে ডিফারেন্সিয়াল দেওয়া আছে, কিছু ড্রাগস দেওয়া আছে। তাহলে এই ডিজিজগুলো আমি কিভাবে আলাদা করবো এটা নিজে নিজে ঠিক করতে হবে। কনস্টিপেশনের যে কজগুলো দেওয়া আছে বা ক্রনিক অ্যাবডোমিনাল পেইনের যে কজগুলো দেওয়া আছে এটা আমি কিভাবে আলাদা করবো। কোনো পেশেন্টের যদি ব্লাডি ডায়রিয়া থাকে তার কজ কি হতে পারে, ইয়ং পেশেন্ট হলে কি কজ, ওল্ডার পেশেন্ট হলে কি কজ, কিংবা পার্টিকুলার বিল্ডিং যদি থাকে সেটা ইয়ং এজে আমি কি চিন্তা করবো, ওল্ডার এজে কি চিন্তা করবো, এবং এই ডিজিজগুলো আমি কিভাবে আলাদা করবো। যদি ইনভিস্টর না হয় তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা, ইনিশিয়াল টেস্ট কোনটা, কনফার্মেটরি কোনটা,
এই জিনিসগুলো খেয়াল করে পড়লে তখন দেখবেন পরীক্ষা কোশ্চেনগুলো আপনার সহজ লাগতেছে। ঠিক আছে স্যার, আজকে ডিসকাশন এই পর্যন্তই। কাল কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে এখানে শেষ করি, অলরেডি অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ।